নিয়মিত নতুন নতুন গল্প শুনতে অবশ্যই ট্যাঁস গরুকে সাবস্ক্রাইব করুন। আর নতুন গল্পের আপডেট পেতে নোটিফিকেশন বেল অন করতে ভুলবেন না যেন। আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। আজকের গল্পে তন্ত্রবিদ্যার উল্লেখ আছে। ট্যাঁস গরু এ ব্যাপারে একেবারেই বিশ্বাসী নয়। এই গল্পের ঘটনাবলী লেখকের মস্তিষ্ক প্রসূত। বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে তা অনিচ্ছাকৃত। নমস্কার, ট্যাঁস গরুর আজকের গল্প পরিবেশনায় আপনাদের সকলকে স্বাগত। আজ আপনারা শুনবেন লেখক হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা গল্প পাতাল বটুক। গল্পটি আমরা নিয়েছি পত্রভারতী থেকে প্রকাশিত মৃত্যুর গন্ধ মিষ্টি বইটি থেকে। আজকের গল্পের প্রধান চরিত্রে রয়েছে পর্ণাভ, সীমন্তী এবং ঈশান চক্রবর্তী। শুরু হতে চলেছে হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা গল্প পাতাল বটুক। শীতের সকালে তাদের ছোট্ট বারান্দায় বসে আয়েশ করে চায়ের কাপে চুমুক দিয়ে খবরের কাগজটা দেখছিল পর্ণাভ। হঠাৎই কাগজের একটা পাতায় একটা ছোট্ট খবরে চোখ আটকে গেল তার। মাত্র 14-15 লাইনের একটা খবর। পর্ণাভ সেটা পাঠ করেই বেশ উত্তেজিতভাবে বলল, আরে দেখো, বড় জ্যাঠার খবর বেরিয়েছে কাগজে। রান্নাঘরে ব্রেকফাস্ট বানাচ্ছিল সীমন্তী। পর্ণাভর কথা শুনে সে বারান্দাতে এসে বলল, বড় জ্যাঠা মানে সেই যে যিনি? হ্যাঁ হ্যাঁ, তিনি। কাগজে কি লিখেছে সেটা শোনো। বলেই খবরটা পড়তে শুরু করলো পর্ণাভ। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বন্দির মুক্তি। নিজস্ব সংবাদদাতা, কলকাতা। দীর্ঘ 15 বছর পর কলকাতা হাইকোর্টের রায়ে মুক্তি পেলেন খুনের মামলার আসামি ঈশান চক্রবর্তী। 15 বছর আগে বীরভূম জেলার বাসিন্দা ঈশান চক্রবর্তী তার স্ত্রী তারা সুন্দরীকে নৃশংসভাবে খুনের অভিযোগে গ্রেপ্তার হন। নিম্ন আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ শুনিয়েছিল। আলিপুর সেন্ট্রাল জেলেই সাজা খাটছিলেন ঈশান। যদিও উচ্চ আদালতে তিনি তার প্রতি সুবিচারের আবেদন জানিয়েছিলেন, কিন্তু সরকারি নানা টালবাহানা ও আদালত কর্মীদের মন্থরতার ফলে মামলার শুনানি হতে 15 বছর সময় লেগে গেল। অবশেষে কলকাতা হাইকোর্টের মহামান্য ডিভিশন বেঞ্চ ঈশান চক্রবর্তীকে বেকসুর খালাস বলে ঘোষণা করেছেন। সকালে আদালতের রায় বেরোবার পর দীর্ঘ 15 বছর মিথ্যা মামলাতে সাজা খেটে এদিন বিকালেই সেন্ট্রাল জেল থেকে মুক্তি পেয়ে বীরভূমে বাড়ি ফেরার জন্য রওনা হয়েছেন তিনি। লেখাটা পড়ে পর্ণাভ বেশ উৎফুল্লভাবে বলল, হ্যাঁ, আর যদি বাবা মা বেঁচে থাকতেন তবে খুব খুশি হতেন এই খবরটা শুনে। যদিও বড় জ্যাঠামশাই ঠাকুরদার পালিত পুত্র ছিলেন, সন্তান না হওয়ার কারণে প্রথমে তিনি দত্তক নিয়েছিলেন তাকে। তারপর ঠাকুমার 3 সন্তান বাবা কাকাদের একে একে জন্ম হয়। তবু তিনি বাবার দাদা তো। শেষের দিকে ঠাকুমা বাবা কাকাদের খুব বেশি যোগাযোগ না থাকলেও জ্যাঠাইমার খুনের ঘটনাটা ঘটে যাবার পর বাবা কিন্তু প্রায়ই বলতেন, হতে পারে তিনি তন্ত্র সাধনা করেন, তাই বলে নিজের স্ত্রীকে খুন করবেন তা হতেই পারে না। তারা সুন্দরী দেবীর পৈতৃক সম্পত্তিতে অনেক বড় অংশ ছিল, আর সেই সম্পত্তির লোভে তার জ্ঞাতি ভাইরাই তাকে খুন করায়। তারপর জ্যাঠামশাইয়ের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তাকে জেলে পাঠানো হয়। সত্যি একদিন প্রকাশ পেয়েই যায়, কি বলো? তোমার জ্যাঠাইমার খুনের ঘটনা যখন ঘটে তখন তোমার বয়স কত? 15-16 বছর তো হবেই। তবে জ্যাঠাইমার মুখটা আমার ঠিক মনে নেই, জানো তো। বাবার সঙ্গে আমার শেষ ওই বাড়িতে যাওয়া ধরে নাও ওই বছর 10 বয়সে। আমার জন্মের অনেক আগেই ঠাকুরদার মৃত্যুর পর ঠাকুমা বীরভূমের পাট চুকিয়ে দিয়ে নিজের ছেলেদেরকে নিয়ে কলকাতায় চলে এসেছিলেন। সেখানে শুধু রয়ে গেছিলেন বড় জ্যাঠা। তারপর তিনি বিয়ে করেন। আমার কিন্তু বড় জ্যাঠার চেহারাটা স্পষ্ট মনে আছে, জানো। টকটকে ফর্সা, লম্বা চেহারা, খালি গা, গলাতে রুদ্রাক্ষের মালা, পরনে একটা লাল কাপড় লুঙ্গির মতন করে পরতেন, পায়ে থাকতো কাঠের খড়ম। তখন মনে হয় তার বয়স ওই ধরো 50-এর কাছাকাছি হবে। গালে কাঁচা পাকা দাড়ি ছিল। আমি তার আগে কোনোদিন খড়ম দেখিনি, তাই আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, বড় জ্যাঠা আপনার পায়ে ওটা কি?
একে একে খড়ম বলে, বেলকাঠের পাদুকা। আচ্ছা, এই তুমি আমাকে বড় জ্যাঠা বলছো কেন? শুধু জ্যাঠা বা জ্যাঠামশাই বললেই তো হয়। জবাবটা অবশ্য আমার হয়ে বাবাই দিয়েছিল। আসলে অন্য ভাইয়ের ছেলেরা তো আপনাকে জ্যাঠা বলে ডাকে, তাই শুনেই ও বলেছে। ব্যাস, এটুকু স্মৃতিই আমার মনে আছে। তো উনি জেলে যাবার পর তোমরা কেউ তার সঙ্গে দেখা করতে যাওনি? বাবা একবার গিয়েছিলেন, অন্য কাকারা যাননি। আসলে বাবার সঙ্গেই যা একটু সম্পর্ক ছিল বড় জ্যাঠার, বুঝলে। ঠাকুমা আর কাকারা তো পরের দিকে বড় জ্যাঠার নামই সহ্য করতে পারতেন না। ঠাকুরদা বীরভূমের বাড়িটা বড় জ্যাঠাকে লিখে দিয়েছিলেন বলে। বাগান সমেত পেল্লায় দোতলা বাড়ি। ঠাকুরদা জর্জ কোর্টের উকিল ছিলেন, বুঝলে। 2 হাতে পয়সা রোজগার করতেন। ও, তো তোমার ঠাকুরদাই বা স্ত্রী নিজের সন্তানদের বঞ্চিত করে বাড়িটা বড় জ্যাঠাকে লিখে দিয়েছিলেন কেন? চায়ের কাপে শেষ চুমুক দিয়ে একটু ভেবে পর্ণাভ বলল, আসলে বড় জ্যাঠা তেমন পড়াশোনা করেননি বাবা কাকাদের মতো। ঠাকুরদা কোর্টের কাজ নিয়ে ব্যস্ত থাকতেন আর ঠাকুমা নিজের ছেলেদের নিয়ে। যতদূর জানি ক্লাস 8-এর পর আর পড়াশোনা করা হয়ে ওঠেনি বড় জ্যাঠার। সম্ভবত শেষ জীবনে ঠাকুরদা তার দত্তক পুত্রের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কিত ছিলেন। ঠাকুমাও খুব একটা ভালো ব্যবহার করতেন না তার সঙ্গে। কাজেই তার দত্তক পুত্র ভবিষ্যতে কোথায় থাকবে, কি খাবে, এসব ভেবে নিয়ে শেষ পর্যন্ত ঠাকুরদা বড় জ্যাঠাকেই বাড়িটা লিখে দেন। তাছাড়া বড় জ্যাঠাকে স্নেহ করার পিছনে ঠাকুরদার আরও একটা কারণ ছিল। কিরকম? ঠাকুরদা একটু আধটু জ্যোতিষ চর্চা করতেন, আর আমার বড় জ্যাঠার ওই কিশোর বয়স থেকেই তন্ত্র সাধনার প্রতি ঝোঁক ছিল। বীরভূম জেলা হলো তন্ত্র সাধনার পীঠস্থান, অনেক তান্ত্রিকের দেখা মেলে সেখানে। এ ব্যাপারটাতে কিছুটা মিল ছিল তাদের দুজনের মধ্যে। আর ঠাকুরদা কিন্তু ঠাকুমা বা বাবা কাকাদের বঞ্চিত করেননি। ঠাকুরদা তার গচ্ছিত মোটা অঙ্কের টাকা সম্পূর্ণটাই দিয়েছিলেন ঠাকুমা ও অন্য পুত্রদের। অত বড় বাড়িতে তবে একা এখন কি করবেন বড় জ্যাঠা? নতুন করে আবার বিয়ে করার, সংসার করার বয়সও তো পেরিয়ে গেছে। আমার কি মনে হচ্ছে জানো, একবার বড় জ্যাঠার সঙ্গে দেখা করতে গেলে কেমন হয়? আমার পরিচয় পেলে হয়তো তিনি বা খুশিই হবেন। বাবাকে তিনি স্নেহ করতেন, সেই সঙ্গে পূর্বপুরুষদের ভিটেটাও দেখিয়ে আনা যাবে তোমাকে, কিছুটা আউটিংও হবে। অফিসের বাড়ি করা ছাড়া তো অনেকদিন বাইরেও যাওয়া হয়নি। আমার অফিসে অনেক কটা ছুটি জমেছে, যাবে নাকি কদিনের জন্যে? ফেরার পথে ওই তারাপীঠ, শান্তিনিকেতন হয়ে তারপরে ফিরবো। আর তাছাড়া বলে পর্ণাভ থেমে গেল। সেমন্তী জানতে চাইল, তাছাড়া কি? তাছাড়া এই খবরটা হয়তো তোমার খুড়তুতো দেওরদের চোখেও পড়বে। এত বড় সম্পত্তিটার উপর ওদের বেশ লোভই আছে। এর আগে একটা বিয়ে বাড়িতে ওদের সঙ্গে দেখা হওয়াতে ওরা বাড়িটার ভবিষ্যৎ জানতে চেয়েছিল। বলেছিল বাড়ি জমিটা কোনোভাবে বিক্রির বন্দোবস্ত করা যায় কিনা। তখন অবশ্য জানা ছিল না যে বড় জ্যাঠা কোনোদিন মুক্তি পাবে। আমি অবশ্য ওই বাড়িটা নিয়ে বেআইনি ঝামেলাতে যেতে রাজি হইনি। বড় জ্যাঠার মুক্তির খবর পেয়ে তারা হয়তো এতদিন পর উপস্থিত হতে পারে বাড়িটা হাতাবার জন্য। আমরাও যাতে বঞ্চিত না হই সেজন্য একবার ওখানে যাওয়া দরকার। ওসব ব্যাপার তুমি বোঝো, কিন্তু মানবিক কারণেও তো লোকটাকে একবার দেখে আসা দরকার। বিনা কারণে এতগুলো বছর জেল খাটলেন। একে তার আর কেউ নেই, তার উপর আবার বয়সও হয়েছে। হ্যাঁ, তা 70-72 বছর বয়স তো হবেই। হ্যাঁ, সমস্যা হলো আমাদের দেখেও তিনি যদি ভাবেন আমরা ওই সম্পত্তির লোভে দেখা করতে গেছি, তিনি যদি আমাদের সেখানে থাকতে না দেন, তখন? তিনি কি ভাববেন তা জানি না, তবে থাকতে তিনি দেবেন বলেই মনে হয়। কারণ ঠাকুরদা তাকে বাড়িটা দান করলেও তার দানপত্রে একটা শর্ত ছিল যে ঠাকুরদার অন্য কোনো পুত্র অথবা তার পৌত্ররা যদি তার পূর্বপুরুষের ভিটেতে এসে থাকতে চায় তবে 7 রাত থাকতে দিতে হবে। পূর্বপুরুষদের ভিটে দেখা থেকে তাদের বঞ্চিত করা যাবে না। তবে এইসব নিয়ে অযথা ভেবে লাভ নেই। গেলে চলো, গাড়িতে করে রবিবার সকালেই বেরিয়ে পড়ব। কলকাতা থেকে সেখানে পৌঁছতে ঘন্টা 5 তো লাগবেই। সিউড়ি পর্যন্ত রাস্তা আমি চিনি, তারপর সেখান থেকে হরিতকি বাগান কোথায় জেনে নেব, অসুবিধা হবে না। ঠিক আছে, চলো তবে। রবিবারই রওনা হব তোমার বাপ ঠাকুরদার ভিটের উদ্দেশ্যে। তিনি এখন কলঙ্কমুক্ত একজন মানুষ, ঠিক আমাদেরই মতো। তার সঙ্গে দেখা করতে এখন আর অন্য কোনো বাধা নেই। গাড়ি চালাচ্ছিল পর্ণাভই। তার বাবার আমলের পুরনো অ্যাম্বাসেডর গাড়িটা যত্নে রাখার কারণে এখনও বেশ ভালোই চলে।
পর্ণাভর পাশের সিটে বসে সেমন্তী। কোনো ড্রাইভারকে সঙ্গে নিলে আবার তার থাকা খাওয়ার হাঙ্গামা আর বাড়তি অনেকগুলো টাকা খরচ করে দিতে হতো। সকালে যখন তারা বাড়ি থেকে বেরিয়েছিল তখন কলকাতা শহরে শীতের কুয়াশা কাটেনি। ওদের কোনো তাড়া নেই, তাই ধীরে সুস্থেই গাড়ি চালাচ্ছিল পর্ণাভ। ঘণ্টা তিনেকের মধ্যেই তারা পৌঁছে গেল বর্ধমানের শক্তিগড়ে। সেখানে চা জলখাবার খেয়ে আবার যাত্রা শুরু। ফাঁকা রাস্তা, দুপাশে কোথাও অনাবাদি জমি, কোথাও বা আবার ধান ক্ষেত, কোথাও ছোট ছোট বাজার দোকানপাট। শীতের সবজি সাজিয়ে বসেছে চাষিরা। গ্রামের দিকে বড় একটা আশা হয় না পর্ণাভর, তাই চারপাশে দেখতে দেখতে এগোতে বেশ ভালোই লাগছিল। বেলা 10টা নাগাদ সিউড়িতে পৌঁছে গেল তারা। বেশ বড় মফস্বল শহর, আধুনিক দোকান বাজার লোকজন সবই আছে। তবে তারা শহরের ভিতরে ঢুকল না। শহরে ঢোকার রাস্তার মুখে একটা ছোট চায়ের দোকানের সামনে গাড়ি থেকে নামলো চা পান করার জন্যে, আর সঙ্গে হরিতকি বাগানের রাস্তাটা চিনে নেওয়ার জন্যে। চায়ের দোকানের সামনে কেঠো বেঞ্চে চাদর মুড়ি দিয়ে বসেছিলেন কয়েকজন বৃদ্ধ। পর্ণাভ চায়ের দোকানিকে 2 ভাঁড় চা দিতে বলার পর তাদের দেখে এক বৃদ্ধ কৌতূহলী হয়ে জানতে চাইলেন, তা আপনারা কোত্থেকে আসছেন, কোথায় যাবেন? এই তো কলকাতা থেকে আসছি, হরিতকি বাগান যাব। জায়গাটা কোথায় বলতে পারবেন? হরিতকি বাগান? এখান থেকে সোজা ওই ধরুন 5 মাইল মতো গেলে বাঁ হাতে পঞ্চায়েতের সুরকি পিছানো রাস্তা পাবে, বুঝেছেন? সেই রাস্তা ধরি 5 মাইল মতো গেলে হরিতকি বাগান। এক সময় ওখানে অনেক হরিতকি ছিল, এখন আর নেই, ওই নামটাই শুধু রয়ে গেছে। ওখানে একটা পুকুর আছে, বুঝলেন, কালো বাউর নাম। আমি এককালে ওখানে মাছ ধরতে যেতুম। কালো বাউর নামটা শুনে পর্ণাভর তার বাবার মুখে শোনা একটা কথা মনে পড়ে গেল। লোকজনের সামনে পর্ণাভ আর কথাটা বলল না সেমন্তীকে। চা পান হয়ে গেলে আবার গাড়িতে উঠে এগোতে এগোতে পর্ণাভ এবার বলল, উনি যে কালো বাউড় নামের পুকুরটার কথা বললেন না, ও নাম আমি বাবার মুখে শুনেছি। ছেলেবেলাতে বাবার সঙ্গে যখন এসেছিলাম তখন দেখেওছি, হয়তো এখন খেয়াল করতে পারছি না। বাবার মুখে শুনেছি জানো, ওই পুকুরেই নাকি বড় জ্যাঠাইমার লাশটা ভেসে উঠেছিল। জলে ডুবিয়ে মারা হয়েছিল ওনাকে? না, ঠিক জলে ডুবিয়ে নয়, দেহটা জলে ফেলা হয়েছিল জ্যাঠাইমাকে খুন করার পর। মুন্ডুহীন লাশ, ধরটাই কেবল ভেসে উঠেছিল। কে যেন মুন্ডুটা কেটে ফেলেছিল কোনো ধারালো অস্ত্রের কোপে। পুকুরে জাল টাল ফেলেও আর জ্যাঠাইমার মুন্ডুটা উদ্ধার করা যায়। থাক থাক থাক, ওসব ব্যাপার নিয়ে এই সকালে আর আলোচনা করার দরকার নেই, ওসব কথা বাদ দাও। পর্ণাভ সম্ভবত এরপর আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ওই মুন্ডু কাটা লাশের কথা শুনে সেমন্তী আঁতকে উঠল। সেমন্তী যে তার কথা শুনে ভয় পেয়েছে তা বুঝতে পেরে পর্ণাভ আবার কথা থামিয়ে গাড়ি চালাতে লাগল। নির্দেশিত পথ ধরেই এগোলো তারা। প্রথমে 5 মাইল পথ এগোবার পর বড় রাস্তা ছেড়ে সুরকির রাস্তা ধরল গাড়ি। এই জায়গাটা এখনো তেমন উন্নত হয়নি। 2-4টে ঘরবাড়ি এদিক ওদিক দাঁড়িয়ে আছে, বড় বড় গাছও আছে বেশ কিছু। সে পথ ধরে মাইল 3 এগোবার পর রাস্তার পাশেই একটা বেশ বড় পুকুর চোখে পড়ল। পর্ণাভ বলল, এটাই কালো বাউর হবে, বুঝলে? দেখেছো জলের রং কেমন কালো? আমরা মনে হচ্ছে পৌঁছে গেছি। পুকুর পাড়ে বসে একটা লোক ছিপ হাতে মাছ ধরছিল। গাড়ি থামিয়ে গলা বাড়িয়ে পর্ণাভ তাকে জিজ্ঞাসা করল, বলছি দাদা, এখানে চক্রবর্তীদের বাড়িটা কোন দিকে? প্রশ্নটা শুনে মৃদু বিস্মিতভাবে পর্ণাভর দিকে তাকিয়ে লোকটা বলল, ও উকিলবাবুর পুরনো বাড়ি, ওই তো কাছেই, বলে হাত তুলে একটা দিকে দেখালো লোকটা। তার দৃষ্টি অনুসরণ করে পর্ণাভ দেখল কিছুটা দূরে গাছগাছালির মাথার উপর দিয়ে একটা বাড়ির চিলেকোঠা যেন দেখা যাচ্ছে। গাড়ির অ্যাক্সেলারেটরে চাপ দিল সে। সেমন্তী বলল, শিউরি শহর থাকতে এই নির্জন জায়গাতে তোমার ঠাকুরদা বাড়ি বানিয়েছিলেন কেন? তার তো পয়সার অভাব ছিল না। বাবার মুখে শুনেছি এ বাড়ি নাকি কুর্মভূমি, অর্থাৎ কচ্ছপের পিঠের মতো উঁচু জায়গা, চারপাশে ঢাল আছে। অনেক দূর থেকে দেখলে নাকি বোঝা যায়। ঠাকুরদা তো ওই জ্যোতিষশাস্ত্র বাস্তুশাস্ত্র সব মানতেন। শাস্ত্র মতে নাকি এই কুর্মভূমি বাসস্থান নির্মাণ তন্ত্র সাধনার পক্ষে আদর্শ স্থান। তিনি তাই বাড়িটা এখানে বানিয়েছিলেন। বাড়ির কাছেই নাকি কোথাও একটা ছোট শ্মশানও আছে।
ঠাকুরদার বড় জ্যাঠা সেখানে নাকি যাওয়া আসা করতেন। গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বলল পর্ণাভ। কথা বলতে বলতেই গাড়িটা পৌঁছে গেছে পর্ণাভর পৈতৃক বসতবাটির সামনে। গাড়ি থেকে নামলো পর্ণাভ আর সেমন্তী। অনুচ্চ প্রাচীর ঘেরা বড় বড় গাছের বাগানের মধ্যে দাঁড়িয়ে আছে বিরাট প্রাচীন বাড়িটা। একতলা দোতলার টানা বারান্দা বাইরে থেকেই দেখা যাচ্ছে। সিমেন্টের নকশা কাটা রেলিং ঘেরা ছাদে যে চিলেকোঠার ঘর রয়েছে সেটাকে দূর থেকে দেখতে পেয়েছিল পর্ণাভ। ছাদের রেলিং কোথাও কোথাও ভেঙে গেলেও আর বাড়ির দেওয়ালের গা থেকে পলেস্তারা খসে পড়লেও বাড়ির কাঠামোটা অক্ষুণ্ণই আছে। পুরনো দিনের বাড়ি চট করে নষ্ট হয় না। অবাক হয়ে বাড়িটার দিকে তাকিয়ে সেমন্তী প্রশ্ন করল, বাড়িটার বয়স কত হবে? তা অন্তত 100 বছর তো হবেই, জবাব দিল পর্ণাভ। আগল সরিয়ে বাগানে প্রবেশ করে বাড়িটার সামনে গিয়ে দাঁড়ালো তারা। নিচে বা ওপরের বারান্দাতে কেউ কোথাও নেই। কাছ থেকে দেখে তারা দেখল বারান্দা সংলগ্ন ঘরগুলোর অনেক কটা দরজা জানলারই পাখি তোলা পাল্লাগুলো খুন ধরে জলে ভিজে খসে পড়েছে। বটের চারা শিকড় বিস্তার করেছে বারান্দার থামগুলোর গায়ে। কোথাও কোনো লোকজন নেই। একদল পায়রা শুধু ঘুরে বেড়াচ্ছে বারান্দাতে। সেমন্তী বলল, কাগজে ঠিক লিখেছিল তো তিনি এখানেই ফিরে এসেছেন। কাউকেই তো দেখতে পাচ্ছি না। বাড়িটাকে জাস্ট ভূতের বাড়ি বলে মনে হচ্ছে। ভূতের সিনেমার শুটিংয়ের পক্ষে আইডিয়াল জায়গা। বাড়িটার এক পাশের ফাঁকা অংশ দিয়ে পিছনের দিকের বাগানের কিছুটা অংশ দেখা যাচ্ছে। সেমন্তী কথাটা বলার পরই হঠাৎ সেদিকে চোখ গেল পর্ণাভর। সেখানে একটা গাছের তলায় বাড়িটার দিকে পেছন ফিরে একজন লোক দাঁড়িয়ে আছে। তার পরনে একটা লাল লুঙ্গির মতো পোশাক, গায়ে একটা লাল র্যাপার, মাথার চুল সম্ভবত সাদা। তাকে দেখতে পেয়ে পর্ণাভ বলল, ওই দেখো বড় জ্যাঠাই মনে হচ্ছে। জেলের ডোরা কাটা জামা ছেড়ে বাড়িতে ফিরেই আবার রক্তাম্বর ধারণ করেছেন মনে হচ্ছে। বাড়িটাকে একপাশে রেখে পর্ণাভরা এগোলো সেদিকে। পায়ে পায়ে এগিয়ে তারা পৌঁছে গেল গাছটার কাছে। মাঝারি আকৃতির একটা গাছ, তার ডালপালাগুলো মাথার উপরে ছাতার আকৃতির চাঁদোয়ার সৃষ্টি করেছে। সম্ভবত তাদের পায়ের শব্দ পেয়েই ফিরে দাঁড়ালো লোকটা। দীর্ঘকায় মেদহীন গৌরবর্ণ চেহারা, ভ্রু দাড়ি চুলের রং সাদা, টিকলো নাক, চুল নেমে এসেছে কাঁধ পর্যন্ত, দাড়ি বুক স্পর্শ করেছে। বয়স মনে হয় 70-এর ওপর হবে, তবে তার চোখের দৃষ্টি এখনো বেশ তীক্ষ্ণ। পর্ণাভ চিনতে পারল ভদ্রলোককে। ইনি তার জেল খাটা বড় জ্যাঠামশাই ঈশান চক্রবর্তী। তিনি পর্ণাভূতের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, তা তোমরা কারা? দেখে তো শহরের লোক মনে হচ্ছে। সাংবাদিক? পর্ণাভ তাকে উল্টো প্রশ্ন করল, আপনি বড় জ্যাঠামশাই তো? বড় জ্যাঠামশাই শব্দটা বিড়বিড় করে উচ্চারণ করে বৃদ্ধ যেন তার স্মৃতি হাতড়ে মনে করার চেষ্টা করলেন এই নামে তাকে কেউ কোনোদিন ডাকত কিনা। তিনি ব্যাপারটা ঠিক ধরতে পারছেন না দেখে পর্ণাভ এবার বলল, আমি পর্ণাভ, আপনার ভাই ইন্দ্রর ছেলে। আমি পর্ণাভ চক্রবর্তী, আর এ আমার স্ত্রী সেমন্তী। কথাটা শুনে ঈশান চক্রবর্তী বেশ কিছুক্ষণ বিস্মিতভাবে তাকিয়ে রইলেন তার দিকে। তারপর বললেন, ইন্দ্রর ছেলে তুমি? সত্যি বলছো? হ্যাঁ, সঙ্গে ভোটার কার্ড আধার কার্ড আছে, দেখাতে পারি। হেসে বলল পর্ণাভ। ঈশান বললেন, না না, থাক থাক থাক, ওসব আর দেখাবার দরকার নেই। বিশ্বাস করলাম। কত বছর পর নিজের কাউকে দেখলাম, বড় ভালো লাগছে। সেমন্তী ঈশান চক্রবর্তীর পায়ে হাত দিয়ে প্রণাম করল। পর্ণাভর আবার ঠিক প্রণাম আসে না। সে বলল, আসলে ওই কাগজে আপনার খবরটা দেখে মনে হলো একবার আপনার সঙ্গে দেখা করে আসি। আর তাছাড়া সেমন্তীকেও এই সুযোগে পূর্বপুরুষের ভিটেটা দেখানো হয়ে যাবে, তাই চলে এলাম। ইন্দ্র কি মারা গেছে? হ্যাঁ, বছর 6 হলো। আর 2 বছর আগে মা। কাকারাও আর নেই, তবে তাদের ছেলেরা আছে। আসলে গত 15 বছর জেলের 4 দেওয়াল আমাকে বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ আড়াল করে রেখেছিল। কিছুই জানতে পারিনি।
সবই আমার অদৃষ্ট। যতই তারা দূরে থাকুক, তারা আমার ভাই ছিল। আমি এখন আত্মীয় পরিজনহীন এক জেলখাটা আসামি। এমা, এমনভাবে বলবেন না বড় জ্যাঠামশাই, আমরা কি আপনার নিজের লোক নই? না না, তোমরাও আমার নিজেরই লোক। আমি এভাবে কথাটা বলিনি। পর্ণাভ এবার আসল কথাটা পারল। বাগানের চারিদিকে তাকিয়ে সে বলল, কি নিরিবিলি সুন্দর জায়গা। ভাবছি আপনার সঙ্গে 2-3টে দিন এ বাড়িতে কাটিয়ে যাই। আর কোনো দিন এখানে আসা হবে কিনা তা তো জানা নেই। হ্যাঁ, আমারও বেশ লাগছে জায়গাটা। চারিদিকে কত সবুজ, কলকাতার মতো ধুলো ধোঁয়া নেই। কিন্তু তোমরা কি এ বাড়িতে থাকতে পারবে? ইলেকট্রিক নেই, রান্নাঘরের কোনো ব্যবস্থা নেই। আমি এসে 2টো ঘর মাত্র সাফসুতরো করেছি। একটা লড়ঝড়ে তক্তপোষ ছাড়া কিছুই তোমাদের দিতে পারবো না। বাড়ির সামনের দিকে বাগানের একপাশে একটা কুয়ো আছে। স্নান খাওয়ার জল বলতে কিন্তু সেটাই। আরে তাতে কোনো অসুবিধা হবে না। আমাদের গাড়িতে রান্নার জন্য গ্যাস, ওভেন সব কিছুই আছে। তৈরি হয়েই বেরিয়েছি আমরা। শিউড়ি বাজার তো এখান থেকে খুব বেশি দূরে নয়। যা যা প্রয়োজন হবে কাল সকালে কিনে আনবোক্ষণ। তবে থাকো, বাড়িটা তো এক অর্থে তোমাদেরও। চলো ঘরটা দেখিয়ে দিই, বললেন ঈশান। বাগান ছেড়ে বাড়ির সামনের দিকে এলো সবাই। বারান্দা দিয়ে উঠে সিঁড়ি ভেঙে দোতলাতে পৌঁছে গেল তারা। দোতলার বারান্দাও কাঠকুঠো পায়রার বিষ্ঠাতে ভর্তি। দরজা ঠেলে বারান্দা সংলগ্ন একটা ঘরে তাদেরকে নিয়ে প্রবেশ করে ঈশান বললেন, এই তোমাদের ঘর, দেখো থাকতে পারো কিনা। মোটামুটি পরিষ্কার একটা ঘর, যদিও দেওয়ালের পলেস্তারা খসে পড়েছে, মেঝেও ফেটে গেছে জায়গাতে জায়গাতে। আসবাব বলতে ঘরের মাঝখানে একটা কাঠের তক্তপোষ বা চৌকি রাখা। ঘরের কোণে রাখা আছে একটা নতুন ঝাঁটা। বেশ বড় একটা জানলা আছে ঘরটাতে, তা দিয়ে পেছনের বাগানটা দেখা যাচ্ছে। সেমন্তী ঘরের চারপাশে তাকিয়ে বলল, কোনো অসুবিধা হবে না। আরেকটা কথা বড় জ্যাঠামশাই, আমরা যে 2-3 দিন আছি, একটা দিন কিন্তু আপনি আমাদের সঙ্গে খাবেন। আমাকে নিয়ে ভেবো না। জেল থেকে ছাড়া পেয়ে আমি এ বাড়িতে ফিরে এলাম কেন জানো? আসলে আমার একটা সাধনা অসম্পূর্ণ রেখে গেছিলাম। এবার তা সম্পূর্ণ করার সময় হয়েছে। তন্ত্র সাধকদের কিছু নিয়ম মানতে হয়। আমি একবেলা ভোজন করি, তাও নির্দিষ্ট কিছু জিনিস। তোমরা তোমাদের মতো থাকো, খাও, কোনো অসুবিধে নেই। এ কথা বলে তাদেরকে ঘরটা বুঝিয়ে দিয়ে অন্যদিকে চলে গেলেন ঈশান। এরপর পর্ণাভ আর সেমন্তী কাজে লেগে পড়ল। পর্ণাভ ঘর থেকে বেরিয়ে নিচে নেমে রাস্তা থেকে গাড়িটাকে বাড়ির মধ্যে তুলে দিল প্রথমে। তারপর গাড়ি থেকে মালপত্র নিয়ে ওপরের ঘরে তুলতে লাগলো। সেমন্তী লেগে গেল ঘরের সামনের বারান্দা পরিষ্কার আর রান্নার কাজে। রান্না মেটার পর নিচে নেমে কুয়োর ঠান্ডা জলে স্নান সেরে নিল সে। পর্ণাভ তাকে বারণ করেছিল, কিন্তু সেমন্তী শোনেনি। পুরনো বাড়ি, বাগান, কুয়ো এসবই তার কাছে নতুন, কিন্তু বেশ লাগছে জায়গাটা। স্নান খাওয়া সেরে তক্তপোষে শুয়ে পড়ল তারা। সেমন্তীর ডাকে পর্ণাভর যখন ঘুম ভাঙল, তখন বিকেল হয়ে গেছে। চা করছে সেমন্তী। একটা চায়ের কাপ পর্ণাভর হাতে ধরিয়ে দিয়ে নিজের কাপটা হাতে নিয়ে জানলার সামনে দাঁড়িয়ে নিচে বাগানের দিকে তাকিয়ে সে বলল, বড় জ্যাঠামশাই বাগানে দাঁড়িয়ে আছেন। পর্ণাভ উঠে গিয়ে জানলার সামনে দাঁড়িয়ে তাকে দেখতে পেল। শীতকাল, বেলা পড়ে এসেছে। বিকেল 5টা বাজে। দিনের শেষ আলোতে ছাতার মতো সেই পাতাওয়ালা গাছটার নিচে দাঁড়িয়ে ওপর দিকে তাকিয়ে আছেন ঈশান চক্রবর্তী। সেমন্তী বলল, ওকে দেখে আমার বেশ ভালো মানুষই মনে হলো। কেমন নিঃসঙ্গ দেখাচ্ছে মানুষটাকে। স্ত্রীকে তো হারালেনি, তার সঙ্গে সঙ্গে মিথ্যে মামলাতে এতগুলো বছর জেল খাটলেন। বলছি কি, চলো একবার নিচ থেকে ঘুরে আসি, বাগানটাও দেখা হবে, আবার ওর সঙ্গে কথাও বলতে হবে। চায়ে চুমুক দিয়ে বলল পর্ণাভ। মিনিট 5 মধ্যেই ঘর ছেড়ে নিচে নেমে বাগানের সেই গাছটার কাছে হাজির হয়ে গেল তারা।
ঈশান তন্ময়ভাবে তাকিয়েছিলেন গাছটার দিকে। পর্ণাভদের দেখার পর বললেন, কি কেমন লাগছে? খুব ভালো। আচ্ছা, ওটা কি গাছ জ্যাঠামশাই? গাছটার দিকে তাকিয়ে এবার যেন আবছা হাসি ফুটে উঠল ঈশান চক্রবর্তীর শুভ্র দাড়ি গোঁফের ফাঁকে। তিনি বললেন, হরিতকি গাছ, তবে এক বিশেষ হরিতকি গাছ, নিশীথ হরিতকি। তন্ত্র সাধনার কাজে লাগে, দুষ্প্রাপ্য গাছ। বছরে একবার একটা মাত্র ফল ধরে। বলতে গেলে এই গাছটার জন্যই আমি এত বছর পরে এখানে ছুটে এলাম। আমাকে যেদিন পুলিশ ধরল তার আগের দিন ছিল অমাবস্যার রাত, যে রাতে শুদ্ধ হয়ে গাছটা পুঁতেছিলাম। জেলে বসে খালি ভাবতাম, গাছটা যদি বেঁচে না থাকে তবে আমার সব কষ্ট বৃথা হয়ে যাবে। আমার সাধনা এ জীবনে আর সম্পন্ন হবে না। কিন্তু কিন্তু কাল ভৈরব করুণাময়, তিনি বাঁচিয়ে রেখেছেন গাছটাকে। ফল ধরেছে গাছটাতে? যতক্ষণ না কোনো গাছে ফল বা বীজ ধরছে ততক্ষণ সে গাছ তন্ত্র সাধনার কাজে লাগে না। সাধারণ যে পূজা অর্চনা, তাতে আম্রপল্লব ব্যবহার করা হয়। তা সে গাছে যদি ফল না ধরে থাকে তা শাস্ত্রমতে ব্যবহার নিষিদ্ধ। আর এ গাছের ফলটাই তো আসল। ভালো করে সেদিকে তাকাবার পর ফলটা চোখে পড়ল সেমন্তী আর পর্ণাভর। সাধারণ হরিতকি তারা দেখেছে, কিন্তু এই ফলটা তার তুলনাতে আকারে বেশ বড়। খাঁচকাটা কালো রঙের ফল। হয়তোবা ফলটার কৃষ্ণ বর্ণের কারণেই ওর নাম নিশীথ হরিতকি। ঈশান এরপর চারপাশে বাগানের অন্য গাছগুলো দেখিয়ে বললেন, এ বাগানে অন্য যেসব বড় গাছ দেখছো তা সবই আমার নিজের হাতে পোঁতা। বলে তিনি আঙুল তুলে আশেপাশের গাছগুলো চিনিয়ে দিতে দিতে বললেন, ওটা হলো অশ্বত্থ গাছ, তার পাশে যজ্ঞডুমুর, আর ওই পরেরটা বহরা। তার ওই যে দেখছে ওই বাম দিকে শ্বেতখাদির গাছ, আর ডান দিকের গাছটা অর্জুন। প্রাচীরের কাছে গাছটা হলো ঘোড়ানি, আর দক্ষিণের গাছটা হলো রক্তচন্দন। আমরা যে গাছটার নিচে দাঁড়িয়ে, সেটা তো বললামই যে নিশীথ হরিতকি। সব মিলিয়ে 8টা বড় গাছ। তার মধ্যে এই হরিতকি গাছটাই আমার সাধনার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। এই গাছ আমি সংগ্রহ করে এনেছিলাম পাণ্ডবদের মহাপ্রস্থানের পথ কেদারনাথ থেকে। তন্ত্র সাধনাতে নানা অদ্ভুত জিনিস লাগে, তাই না? তন্ত্র সাধনার জন্য মুখ্য অঙ্গ হলো 8টি: গুরু, দীক্ষা, সাধনাস্থল, সময়, আসন, মালা, উপাদান এবং নিষেধ, অর্থাৎ সাধকদের যা করতে নেই। প্রতিটা ব্যাপারে সাধনার সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক এক ধরনের শক্তি সাধনার জন্য এই মুখ্য অঙ্গগুলোর পরিবর্তন ঘটে। সেমন্তীর জ্যোতিষ, তন্ত্র এসব ব্যাপারে মৃদু আগ্রহও আছে। সন্তান হচ্ছে না বলে আঙুলে অনেকগুলো পাথরও ধারণ করেছে সে ডাক্তার দেখানোর পাশাপাশি। পর্ণাভ অবশ্য এসব ব্যাপার ঠিক বিশ্বাস করে না, যদিও সে সেমন্তীকে নিষেধ করে না এসব ব্যাপারে। যার যার ভাবনা তার তার কাছে। বড় জ্যাঠামশাইয়ের কথা শুনে সেমন্তী বলল, মুখ্য অঙ্গ পরিবর্তন মানে কেমন পরিবর্তন হয়? সব তো তুমি বুঝবে না মা, তবু তোমাকে সরলভাবে কিছুটা বুঝিয়ে দিচ্ছি। এ কথা বলে একটু যেন ভেবে নিয়ে ঈশান বললেন, ধরো একটা অতি পরিচিত তন্ত্র সাধনা হলো বশীকরণ তন্ত্র সাধনা। অনেকেই এই সাধনাতে সিদ্ধ হবার চেষ্টা করে, যদিও এটি অত্যন্ত নিম্নবর্গের তন্ত্র সাধনা, যে কারণে অনেকেই সিদ্ধি লাভ করে এ সাধনাতে। তন্ত্র সাধনার মাধ্যমে এ ক্ষমতা রপ্ত করতে সাধনাস্থল কিন্তু তেমন গুরুত্বপূর্ণ নয়। একটা কাঠের পাটাতন বিছিয়েই সাধনাস্থল রচনা করা যায়। সময় হলো শনিবার রাত্রিকালে যে কোনো সময়। দিক হলো পশ্চিম দিক, অর্থাৎ
যেদিকে মুখ করে মন্ত্র জপ করবে। আর আসন হলো রক্তবর্ণের, মালা হলো হাকিক মালা বা বিশেষ ধরনের মালা বা 27 দানার মুগার মালা। আর উপাদান হলো তৈল প্রদীপ আর রূপোর কলস। উপাচারগুলোকে শুদ্ধ করে সাজিয়ে নিয়ে বসে তোমাকে 11 দিন ধরে 10 সহস্রবার এ মন্ত্র উচ্চারণ করতে হবে। ওম নমঃ আদেশ গুরু কো রাজা প্রজা মোহং ব্রহ্মণ বনিয়ামোহং আকাশ পাতাল মোহং 10 দিশায় মোহং जो रामचंद्र परमानिया অমুক অমুক গুরু কি শক্তি পুরো মন্ত্র ঈশ্বর বাচা। এইভাবে আবার মারণ উচ্চাটন তন্ত্রবিদ্যাতে সিদ্ধি লাভের মন্ত্র হল ওং নমঃ মেচকরাজে নমো লক্ষ্মী বাহনে মম অভিলাষাপূর্ণ গুরু অমুকস্য উচ্চাটন গুরু 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 ঐং রং ক্লিং ক্লৌ ফট স্বাহা। এর দিন হলো মঙ্গলবার, সময় অর্ধরাত্রি, আসন হলো ছাগ চর্মর, মালা হলো আম্র, আর প্রধান উপকরণ হলো শনিবার ভবানী নক্ষত্রযুক্ত ধরে আনা কালো পেঁচার ডান দিকের ডানার শেষের 3টে পালক। সাধনাস্থলে বসে প্রথমে উড়িয়ে দিতে হয় পেঁচাটাকে। এবার নিশ্চয়ই ব্যাপারটা তোমাকে বোঝাতে পারলাম যে আলাদা আলাদা তন্ত্র সাধনার জন্য মুখ্য অঙ্গের কি ধরনের পরিবর্তন হয়। বড় জ্যাঠামশাইয়ের এসব অদ্ভুত কথা মন্ত্রোচ্চারণ শুনে বেশ মজা লাগলো পর্ণাভর, যদিও সে মুখের ভাবে তা প্রকাশ করল না। তবে সেমন্তীর মুখ দেখে পর্ণাভর মনে হলো এসব কথা শুনে তার বেশ শ্রদ্ধা জেগেছে বড় জ্যাঠামশাইয়ের প্রতি। সেমন্তীর যেন প্রশ্নের শেষ নেই। এরপর সে প্রশ্ন করল, অনেক তান্ত্রিক শুনেছি মুখ দেখে মনের কথা বলতে পারেন, কথাটা ঠিক? প্রশ্ন শুনে ঈশান একটু তাচ্ছিল্যভাবে প্রথমে বললেন, হ্যাঁ, ওসব ওই বশীকরণ উচ্চাটন বিদ্যার মতো নিম্নবর্গের তন্ত্র সাধনার ফলে প্রাপ্ত ক্ষমতা, কাকচরিত বিদ্যা লাভের অঙ্গ। ওসব বিদ্যা তো আমি বহু বছর আগেই করায়ত্ত করেছিলাম। তারপর একটু থেমে বললেন, কিন্তু আমি যে তন্ত্র সাধনা করছি, যার সাধনা করছি, তার জন্য বহু বছর সময় লাগে। অনেকে ধৈর্য হারিয়ে ফেলে এই সাধনা করতে গিয়ে। ধরো, আমার সাধনার আবশ্যিক উপাদান এই হরিতকি গাছটা। সাধারণ হরিতকি গাছ অন্য জায়গাতে পাওয়া গেলেও এই নিষিদ্ধ হরিতকি গাছ সংগ্রহ করে আনতে হয় পাহাড়ের দুর্গম অঞ্চল থেকে। তারপর অন্তত 15-20 বছর অপেক্ষা করতে হয় এই গাছে ফল ধরার জন্য। সব থেকে বড় কথা হলো, এই হরিতকি গাছকে এক বিশেষ ভাণ্ড বা আধারে ভরে মাটিতে রোপণ করতে হয়, যা আমার সাধনার কঠিনতম পর্ব। সব মানুষ সেটা করতে পারে না। তবে একবার গাছটা রোপণ করে ফল ধরাতে পারলে বলা যেতে পারে সাধনার অর্ধেক কাজ সাঙ্গ হয়ে গেছে। পর্ণাভ কোন একটা গল্পের বইতে যেন পড়েছিল, তান্ত্রিকরা 10 মহাবিদ্যার কাউকে অথবা ডাকিনী যোগিনী এমন কাউকে আহ্বান করে মন্ত্র দিয়ে বেঁধে অথবা খুশি করে ক্ষমতা লাভ করে। তাই সে নিজেও যে এই ব্যাপারটা সম্বন্ধে কিছুটা হলেও খবর রাখে তা বোঝাবার জন্যে বলল, আচ্ছা জ্যাঠামশাই, আপনি কি 10 মহাবিদ্যার মধ্যে কাউকে তুষ্ট করার জন্য বা তার দর্শন লাভের জন্য এ সাধনা করছেন? ঈশান কিভাবে যেন তার মনের ভাব ধরতে পেরে বললেন, এসব কথা তুমি গল্পের বইতে পড়েছ বুঝি? আসলে অধিকাংশ তান্ত্রিকরাই এই 10 মহাবিদ্যার আবাহন করেন অথবা বিভিন্ন উপদেবীর আবাহন করেন বলে তাদের নিয়েই গল্প উপন্যাস লেখা হয়। আর ওসব পড়ে মানুষ ভাবে তন্ত্র সাধনা মানেই ওসব নারী মহাবিদ্যা বা উপদেবীর সাধনা।
ওসব সাধনা করতে একটু সাহসের দরকার হয় ঠিকই, কারণ তারা নানা রূপ ধারণ করে কখনো ভেলকি দেখায়, আবার কখনো ভয় দেখায়। কিন্তু আমি যার সাধনা করছি তার সাধনার জন্য প্রচুর সময় ও সাহসের প্রয়োজন হয়। তাহলে কোন দেবীর সাধনা করছেন আপনি? একটু চুপ করে থেকে ঈশান বললেন, সে হলো পাতাল বটুক, বটুক ভৈরব নয়। পাতাল বটুক? সে আবার কি? সূর্য ডুবে গেছে। আবছা একটা কুয়াশার স্তর আর অন্ধকার ধীরে ধীরে নামতে শুরু করেছে গাছগুলোর মাথায়। সেদিকে তাকিয়ে ঈশান বললেন, স্বর্গ, মর্ত আর পাতাল নিয়ে আমাদের ব্রহ্মাণ্ড। দেবতা বা তুমি যে দেবী বা দেবতা ও মানুষের মধ্যবর্তী উপদেব দেবীর কথা শুনে থাকবে, তারা সবাই থাকেন আকাশে, আর মানুষ থাকে, আমরা চলতি কথায় পৃথিবী বলতে যে স্থান বুঝি, সেখানে। তবে দেবতা, উপদেবতা, যক্ষ, মানব ছাড়াও আরেক ধরনের জীবের অস্তিত্ব আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে। দেবতা বা উপদেবতাদের থেকেও বেশি ক্ষমতাধর সেই জীবেরা, যদিও তাদের জীব বলা হয়তো ঠিক নয়। আমাদের পরিচিত কোনো জীবের সঙ্গে তাদের মিল নেই। বলা যেতে পারে তারা একটা ভয়ঙ্কর অস্তিত্ব। পাতালে বাস করে তারা। স্বর্গ মর্তের কিছু খবর মানুষ জানলেও পাতালের খবর বলতে গেলে অজানা সবার কাছে। ওই ভয়ঙ্কর অস্তিত্বদের একমাত্র নিয়ন্ত্রণ করতে পারেন মহাদেব। শিব পুরাণের এক স্থানে এদের উল্লেখ আছে। পাণ্ডবরা যখন মহাপ্রস্থানের পথে যাত্রা করেন, সে সময় মহাদেব তাদের দর্শন দেবেন না বলে পাতালে প্রবেশ করেন। তখন পাতালে এই ভয়ঙ্কর অস্তিত্বরা মহাদেবের অনুচর হয়। যেমন কৈলাসে ভূত প্রেতরা তার সঙ্গী। তখন এই সব পাতালবাসী ভয়ঙ্কর অস্তিত্বদের কোনো নাম ছিল না, কিন্তু কোনো নামই তো তাদের ডাকতে হবে। স্কন্ধ পুরাণে আছে, মহাদেবের তৃতীয় নয়ন থেকে বটুক ভৈরবের জন্ম হয়েছিল, যে ব্রহ্মার মস্তক ছেদন করেছিল। তাই মহাদেবের আরেক নাম বটুকেশ্বর। মহাদেব যখন পাতালবাসী বা পাতাল ভৈরব হলেন, তখন তিনি তার বহু নামের মধ্যে এই বটুকেশ্বর নামের প্রথম অংশটা তার পাতালবাসী ভয়ঙ্কর অস্তিত্বদের দান করেন। বটুক ভৈরবের ব্রহ্মহত্যার ভয়ঙ্কর অন্ধকার পাপের মতোই সেই অন্ধকারের বাসিন্দাদের অস্তিত্বের কারণে তাদের এমন নামকরণ করেন মহাদেব। তারা দেবতা, যক্ষ, মানব, এমনকি নারী বা পুরুষও নয়। তারা শুধুই ভয়ঙ্কর এক অস্তিত্ব, পাতাল বটুক। একটানা কথাগুলো বলে থামলেন ঈশান। আকাশ থেকে কুয়াশা মাখা অন্ধকারের চাদরটা এবার দ্রুত নেমে আসতে শুরু করেছে। সেদিকে তাকিয়ে বড় জ্যাঠামশাই বললেন, চলো ফেরা যাক। ওই দেখো, বাড়ির পিছন দিকে ওই লোহার প্যাঁচালো সিঁড়িটা দিয়েও বাগান থেকে দোতলায় ওঠা যায়। সেদিকেই এরপর পায়ে পায়ে এগোলো তিনজন। অর্ণাভ বুঝতে পারল, এসব তন্ত্র সাধনার ব্যাপার সত্যি হোক বা মিথ্যে হোক, বড় জ্যাঠামশাই এসব ব্যাপারে অনেক কিছুই জানেন। একটু কৌতূহলবশত সে জানতে চাইল, বড় জ্যাঠামশাই, ওই পাতাল বটুকের সাধনাতে সিদ্ধি লাভ করলে কি শক্তি লাভ হয়? ত্রিকাল দর্শন হয়, বিশেষত অতীত দর্শন বা পাতাল দর্শন। এই যেমন আমার নিজেরই জানা নেই যে আমি কার ঔরস জাত সন্তান ছিলাম, কার গর্ভে জন্মেছিলাম, কোন অপরাধে তারা তাদের সন্তানকে কালো বাউড়ের পাড়ে ফেলে গেছিল। এমনকি আমি আমার পূর্ব জন্মগুলোর কথাও জানতে পারবো। কথা বলতে বলতেই সিঁড়ির কাছে পৌঁছে গেল তারা। ঈশান বললেন, এবার তোমরা উপরে যাও, আমি একটু বাইরে বেরোবো। বলে
তিনি অন্যদিকে পা বাড়ালেন। সেমন্তী এতক্ষণ চুপ করেছিল, কিন্তু এবার হঠাৎ সে বলে উঠল, জ্যাঠামশাই, আপনি তো বললেন যে বশীকরণ, উচ্চাটন, মনের কথা বলার মতো কাকশাস্ত্রবিদ্যা এসব আপনি বহুদিন আগেই রপ্ত করেছেন। আচ্ছা, আপনি বলতে পারবেন আমি এখন কি ভাবছি? এগোতে গিয়েও থমকে দাঁড়িয়ে পড়লেন ঈশান। সেমন্তীর দিকে তাকিয়ে তিনি বললেন, তুমি কি আমাকে পরীক্ষা করছো মা? না না, এমনি প্রশ্ন করলাম। প্রশ্নটা শুনেই একটু অপ্রস্তুত হয়েছে সেমন্তী। ঈশান মৃদু হেসে বললেন, যে কারণেই তুমি প্রশ্নটা করে থাকো, আমি উত্তরটা দিচ্ছি। কয়েক মুহূর্ত এরপর তিনি স্থির দৃষ্টিতে সেমন্তীর মুখের দিকে তাকিয়ে বললেন, 7 বছর বিয়ে হয়েছে তোমার, কিন্তু সন্তান হচ্ছে না। তুমি ভাবছো তন্ত্র সাধনা করে তান্ত্রিকরা কি এমন কোনো দক্ষতা লাভ করতে পারে যার ফলে সে অন্য কাউকে সন্তান লাভ করাতে পারে? ঠিক বললাম কিনা? তোমাকে এও বলি, সে ক্ষমতা আমার আছে। কথাগুলো বলে আর না দাঁড়িয়ে হাঁটতে শুরু করলেন ঈশান চক্রবর্তী। বড় জ্যাঠামশাইয়ের কথাগুলো শুনে বেশ চমকে গেছে পর্ণাভ আর সেমন্তী দুজনেই। ঈশান হয়তো অনুমান করতেই পারল যে তাদের বাচ্চা নেই বলে সেমন্তী এই কথাটাই ভাবছে। বিশেষত বাচ্চা হবার জন্য যে আংটিগুলো সেমন্তী আঙুলে পড়েছে সেগুলো তিনি চিনতেই পারেন, কিন্তু তাদের যে 7 বছরের বিবাহিত জীবন তা তিনি জানলেন কিভাবে? তারা দুজন এরপর সেই লোহার সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। ঘরে উঠে এসে একটা বড় মোমবাতি জ্বালালো পর্ণাভ। সেমন্তীর চোখ মুখ থেকে বিস্ময়ের ভাবটা যেন যাচ্ছে না। সে বলল, তুমি তো এসব ব্যাপার একদম বিশ্বাস করো না। লোকটার কিন্তু ক্ষমতা আছে, নইলে কিভাবে তিনি জানলেন আমাদের 7 বছর বিয়ে হয়েছে? দেখো, এ কথা তো ঠিকই যে পুরাণ, তন্ত্র এসব ব্যাপার নিয়ে ওনার বেশ পড়াশোনা আছে। ওনার কথাটা যে আমাকেও চমকে দেয়নি তা নয়, কিন্তু এমনও হতে পারে আমাদের পরিচিত কেউ হয়তো বা আমার খুড়তুতো ভাইদের কেউ জেলে কোনো বিশেষ কারণবশত ওনার সঙ্গে দেখা করতে গিয়েছিল, আর তাদের কাছ থেকে খবরটা পেয়েছেন উনি। শেষ কথাটা ঠিক পছন্দ হলো না সেমন্তীর। তোমার অবিশ্বাস কিছুতেই যায় না, আমি ভাবছি। বলে থেমে গেল সে। পর্ণাভ জিজ্ঞাসা করল, কি ভাবছো? আমি ভাবছি আমার ব্যাপারে ওনাকে বলে একবার দেখব কি না। যদি সত্যি কোনো কিছু পারেন তিনি। 1 বছরে ডাক্তার, বদ্যি, তাবিজ, আংটি কোনো কিছু তো কম করলাম না, কোনো কিছুই কাজে এলো না। উনি তো নিজের মুখেই বললেন যে এই ক্ষমতা তার আছে। বলবো একবার, তুমি কি বলো? পর্ণাভর নিজের এসব ব্যাপারে বিশ্বাস নেই, কিন্তু সে যদি আপত্তি জানায় তবে আর কোনোদিন সন্তান না হলে সেমন্তীর মনে হয়তো এ ভাবনা আসতে পারে যে পর্ণাভর নিষেধের কারণেই সে একবার সন্তান লাভের সুযোগ হারিয়েছিল। সেমন্তীর কথার কি জবাব দেবে বুঝতে না পেরে পর্ণাভ বলল, তুমি যা ভালো বোঝো করো, তবে তোমাকেই কিন্তু কথা বলতে হবে তার সঙ্গে। আমার বলতে লজ্জা করবে। ঠিক আছে, আমিই বলবো, তুমি শুধু সঙ্গে থেকো, তাহলেই হবে। এরপর পর্ণাভ আর সেমন্তী লুডো খেলতে বসল। ঘণ্টাখানেক খেলা চলল। তারপর চাদর মুড়ি দিয়ে সামনের বারান্দাতে এসে দাঁড়ালো তারা। বাইরে চাঁদের আলো চিকচিক করছে। ঝিঁঝি পোকার ডাক ছাড়া কোনো শব্দ নেই। হঠাৎ পর্ণাভরা দেখল আগল ঠেলে বাগানে প্রবেশ করলেন বড় জ্যাঠামশাই। তার এক হাতে একটা সরু কঞ্চির মতো একটা লাঠি, আর অন্য হাতে কি যেন একটা ঝুলছে। তিনি বাড়ির নিচে বারান্দার কাছে আসতেই ব্যাপারটা বুঝতে পারল পর্ণাভরা। বড় জ্যাঠামশাই মাছ ধরতে গিয়েছিলেন। তার এক হাতে ছিপ আর অন্য হাত থেকে বেশ বড় একটা কালো রঙের মাছ ঝুলছে। তাই দেখে সেমন্তী ওপর থেকে জানতে চাইল, জ্যাঠামশাই কি মাছ ধরলেন? হঠাৎ তার গলার স্বর শুনে চমকে উঠে ঈশান উপরের দিকে তাকিয়ে বললেন, শোল মাছ কালো বাওর থেকে ধরে আনলাম। কথাটা বলেই তিনি বারান্দাতে উঠে নিচের কোনো একটা ঘরে ঢুকে গেলেন। তাকে আর দেখতে পাওয়া গেল না।
গ্যাস স্টোভ জ্বালিয়ে রাতের খাবার গরম করতে বসল সেমন্তী। কিছুক্ষণ পর তার নাকে যেন নিচ থেকে একটা পোড়া গন্ধ ভেসে আসতে লাগলো। পর্ণাভ উৎকট গন্ধটা টের পেয়ে বলল, কিসের গন্ধ বলো তো? হ্যাঁ, কিসের গন্ধ? কাঁচা মাছ পোড়ালে এরকম গন্ধ হয়। বড় জ্যাঠামশাই কি শোল মাছ পুড়িয়ে খাচ্ছেন নাকি? কে জানে, হতে পারে হয়তো। সাধু সন্ন্যাসী তন্ত্র সাধকদের ব্যাপারই আলাদা। খাওয়া হয়ে গেল পর্ণাভদের। খাবার পর শোয়ার আগে জানলার সামনে গিয়ে একটা সিগারেট ধরালো পর্ণাভ। রাতে খাওয়ার পর একটা সিগারেট ধরানো তার অভ্যেস, বা বদঅভ্যেসও বলা যায়। সেমন্তীও এসে দাঁড়ালো পাশে। ঠিক তখনই তারা আবার দেখতে পেল বড় জ্যাঠামশাইকে। বাড়ি থেকে বেরিয়ে তিনি বাগানের দিকে এগোলেন। তার কোলে 2 হাত দিয়ে ধরা একটা কলা পাতা। সেই নিশীথ হরিতকি গাছটার কাছে এগিয়ে গেলেন তিনি। কলা পাতা থেকে কি যেন একটা গাছটার নিচে ফেলে ফিরে এসে আবার নিচের বারান্দাতে ঢুকে গেলেন। পর্ণাভদের খেয়ালই করলেন না। সেমন্তী একটা হাই তুলে বলল, চলো শুয়ে পড়ি, কাল সকালেই কথাটা ওর কাছে পারবো। একটা কম্বল মুড়ি দিয়ে তক্তপোষে জড়াজড়ি করে শুয়ে পড়ল দুজনে। পরদিন বেলা 8টা নাগাদ ঘুম ভাঙল। জানলা খুলতেই তারা দেখতে পেল সকালের আলো ছড়িয়ে পড়েছে বাগানে। দোতলার একটা ভাঙা বাথরুমকেই ওয়াশরুম হিসেবে ব্যবহার করছে তারা। সেখানে গিয়ে ফ্রেশ হয়ে চা খেয়ে তারা নিচে নামল। বাগানের দিকে হাঁটতে হাঁটতে সেমন্তী বলল, কাল রাতে আমি একটা অদ্ভুত জিনিস দেখেছি, তবে সেটা সত্যি নাকি স্বপ্ন কে জানে। মনে হলো আমি যেন রাতে বিছানা ছেড়ে উঠে গিয়ে জানলাটা খুললাম, তারপর বাইরে তাকিয়ে দেখলাম ওই নিশীথ হরিতকি গাছের নিচে দাঁড়িয়ে আছে এক মহিলা, ঘোমটা টানা, পরনে ডুরে শাড়ি, হাতে শাঁখা। সে যেন হাত বাড়িয়ে আমাকে ডাকছিল। ব্যাস, তারপর আমার আর কিছু মনে নেই। এত রাতে আবার এখানে মহিলা আসবে কিভাবে? এই দেখো, হয়তো পুরোটাই তোমার স্বপ্ন, অথবা জানলা খুলে ঘুম চোখে ভুল দেখেছো। কাল বড় জ্যাঠামশাইয়ের মুখে নানা অদ্ভুত গল্প শুনেছ, সেটাই হয়তো কোনোভাবে মনের মধ্যে কাজ করছে। হাঁটতে হাঁটতে সেই নিশীথ হরিতকি গাছের নিচে দাঁড়িয়ে পড়ল তারা। চারপাশে তাকিয়ে পর্ণাভ বলল, জায়গাটা বেশ সুন্দর, তাই না? জ্যাঠামশাই কিন্তু বাড়িটাকে ছোটোখাটো পিকনিক পার্টিকে ভাড়াও দিতে পারেন। তাতে তার 2 পয়সাও হবে। শুধু কয়েকটা ঘর মেরামত করে নিতে হবে, আর খবরের কাগজে বিজ্ঞাপন দিতে হবে। বড় জ্যাঠামশাইয়ের মাথায় এটা দেব? আগে আমার কথাটা বলে দেখি উনি কি বলেন, তারপর ওসব নিয়ে আলোচনা করো। পর্ণাভ তার জবাবে কিছু একটা বলতে যাচ্ছিল, আর ঠিক সেই সময়ে সে পায়ে পিঁপড়ের কামড় অনুভব করল। ঝুঁকে পড়ে পাটা ঝাড়তে যেতেই একটা জিনিস চোখে পড়ল তার। কিছুটা তফাতে পড়ে আছে মাছের একটা মাথা, একটা পোড়া শোল মাছের মাথা। ছোট ছোট লাল পিঁপড়ে সার বেঁধে এগোচ্ছে সেদিকে। তারাই কামড় বসিয়েছে তার পায়ে। জিনিসটা সে সেমন্তীকে দেখাতে যাচ্ছিল, ঠিক সেই সময়েই বড় জ্যাঠামশাইয়ের গলা শোনা গেল। ওখানে কি করছো তোমরা? এদিকে এসো। বাড়ির পেছন থেকে এসে দাঁড়িয়েছেন বড় জ্যাঠামশাই। তাকে দেখতে পেয়ে তাড়াতাড়ি পা ছেড়ে পর্ণাভর সেমন্তী এগোলো সেদিকে। দুজনে তার সামনে গিয়ে দাঁড়াতেই তিনি আবারও প্রশ্ন করলেন, ওখানে কি করছিলে? না, তেমন কিছু না, এমনি হাঁটতে হাঁটতে গাছটার তলায় দাঁড়িয়েছিলাম। আসলে আসলে ওই গাছটা তন্ত্র মতে রোপণ করা তো, তাই তাই কিছু নিয়ম মানতে হয়। থুতু, প্রস্রাব, মাথার চুল অথবা অন্য কোনো দেহরস ওখানে ত্যাগ করা যায় না। স্নান না করে গাছের গুঁড়ি স্পর্শ করা যায় না। না না, আমরা ওসব কিছু করিনি ওখানে। রাতে ভালো ঘুমিয়েছিলে তো? কোনো অসুবিধে হয়নি তো? না বড় জ্যাঠামশাই, কোনো অসুবিধা হচ্ছে না। তবে আপনার কাছে আমার একটা নিবেদন আছে। কি নিবেদন? জানতে চাইলেন ঈশান। সেমন্তী একটু চুপ করে থেকে বলল,
আমি জানি আপনার অনেক ক্ষমতা, নইলে মনের কথা পড়তে পারতেন না। দেখুন না আমাদের জন্য কিছু করতে পারেন কি না। ছেলে বা মেয়ে যে কোনো কিছু একটা হলেই হবে। কত চেষ্টা করেছি, কিছুতেই কিছু হচ্ছে না। ছোট ছোট ছেলে মেয়েদের যখন দেখি তখন বুক ফেটে যায়। মনে হয় আমারও যদি এমন কেউ থাকতো। আত্মীয় স্বজন আমাকে আকার ইঙ্গিতে বাঁজা বলে খোঁটা দেয়। এই বলে থামল সে। সকালের সূর্যালোকে সেমন্তীর চোখের কোলে জল চিকচিক করে উঠল। পর্ণাভর মতো ঈশানেরও সম্ভবত তা নজর এড়াল না। সেমন্তীর মুখের দিকে চুপ করে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর তিনি বললেন, তোমার মনের ব্যথা আমি বুঝতে পারছি। সত্যি কথা বলতে কি, কাল রাতে আমিও এটা নিয়ে ভাবছিলাম। কিছু ক্ষমতা যখন আছে তখন সেটা যদি তোমাদের কাজে লাগে। আমার তো কেউ নেই। ক্ষমতাটা কাজে লাগালে যদি ভবিষ্যতে আমাকে মনে রাখো তোমরা। হ্যাঁ, কাজটা আমি করতে পারি। শুধু সন্তান নয়, পুত্র সন্তান লাভ করবে তোমরা। যদি তোমার বা তোমার স্বামীর আপত্তি না থাকে তবে সে কাজে নামতে পারি আমি। তোমাদের সাহায্যও লাগবে। এ বাড়িতে কাজটা করব আমি, বাড়ির সামনের জায়গাটাতে। কেমন কাজ? কি করতে হবে? না না, তেমন কিছু না। আমার সঙ্গে মধ্যরাতে হোম আর পূজা পাঠে বসতে হবে তোমার স্ত্রীকে। তবে হ্যাঁ, একটা কথা, সেখানে তৃতীয় কারো উপস্থিত থাকা চলবে না। এ কাজের আসল জিনিসগুলো অবশ্য আমি জোগাড় করে নেব। তবে তোমার বউয়ের জন্য একটা লাল পেড়ে শাড়ি আর দশকর্মার কিছু জিনিস কিনে আনতে হবে। না না, এতে আমার কোনো আপত্তি নেই, বলল সেমন্তী। পর্ণাভ ব্যাপারটার মধ্যে তেমন আপত্তিকর কিছু খুঁজে পেল না। ৭৫ বছরের বড় জ্যাঠামশাই নিশ্চয়ই মধ্যরাতে ভ্রাতুষ্পুত্রের স্ত্রীকে একলা পেয়ে জাপটে ধরার মানুষ নন। পর্ণাভ তাই বলল, আচ্ছা, কবে কাজটা করবেন আপনি? ফর্দ করে দিন, জিনিসগুলো কিনে আনবো। কাল মঙ্গলবার, শুভ দিন। কালই বসবো। তবে আজকে বাজারে গিয়ে লাভ নেই। সোমবার বাজার বন্ধ থাকে। কাল সকালে বেরিয়ে কেনাকাটা করো, কেমন? আমাকে কোনো নিয়ম মানতে হবে কি? না, তোমার কিছু মানার দরকার হবে না। যা খুশি খেতেও পারো। শুধু আসনে বসার আগে স্নান সেরে নতুন বস্ত্র পরিধান করে বসতে হবে। যা মানার আমি মানব যজ্ঞের পুরোহিত হিসেবে। তাহলে এবার আমি যাই, আমার কিছু কাজ আছে। ঈশান চলে গেলেন অন্যদিকে। দোতলায় উঠে এলো পর্ণাভরা। এবার বেশ খুশি খুশি লাগছে সেমন্তীকে। সে বলল, হয়তো এই ব্যাপারটার জন্যই ভগবান আমাদের এখানে টেনে এনেছেন, নইলে আমরা হঠাৎ এখানে এলাম কেন? ঠাকুর যা করেন তা মঙ্গলের জন্যই করেন। পর্ণাভ তার কথার জবাবে কোনো উত্তর দিল না। এসব করে যদি সেমন্তী শান্তি পায় তো পাক। রান্না গল্পগুজব করে খেয়ে দিয়ে বাকি দিনটা কেটে গেল। দুপুরে ঘুমিয়ে উঠে একবার বাগানে ঘুরে এলো তারা। সন্ধে নামার কিছু পরে খড়মের শব্দ শোনা গেল তাদের দরজার সামনে। ঈশান এসে দাঁড়িয়েছেন ঘরের সামনে। সেমন্তী বলল, আসুন আসুন, ভেতরে আসুন। না, ঘরে ঢুকবো না। আমি কালকের প্রস্তুতির জন্য কিছু কাজ সারব। ফর্দটা দিতে এলাম। দরজার সামনে দাঁড়িয়ে পর্ণাভর হাতে ফর্দটা ধরিয়ে দিয়ে ফিরে গেলেন ঈশান। লাল কালিতে লেখা ফর্দটা একবার মোমের আলোতে দেখল পর্ণাভ। কিছু চেনা, কিছু আবার অজানা দশকর্মার জিনিস। গত রাতের মতোই লুডো খেলে সন্ধেটা কাটিয়ে দিল তারা। তারপর খাওয়া সেরে রাত 10টায় বিছানাতে শুয়ে পড়ল। ঘণ্টাখানেক বাদে পর্ণাভর ঘুমটা হঠাৎই ভেঙে গেল। পাশ ফিরে সে খেয়াল করল সেমন্তী বিছানাতে নেই। ঘরের দরজাটা খোলা। সেমন্তী কি বাইরে বাথরুমে গেছে? মিনিট 5 পরেও যখন সেমন্তী ফিরল না, তখন টর্চ হাতে তক্তপোষ থেকে নামল পর্ণাভ। সে খেয়াল করল জানলাটাও খোলা।
কিন্তু তার যতদূর খেয়াল হলো সে জানলাটা শোবার আগে বন্ধ করেছিল। খোলা জানলা দিয়ে ঠান্ডা বাতাস ঢুকছে ঘরে। পর্ণাবু এগিয়ে গেল জানলাটা বন্ধ করার জন্যে, আর তখনই সে দেখতে পেল সেমন্তীকে। সেই নিশীথ হরিতকি কাঁচটার নিচে দাঁড়িয়ে আছে সেমন্তী। ব্যাপারটা দেখার সঙ্গে সঙ্গেই পর্ণাবু ঘর ছেড়ে বেরিয়ে সামনের বারান্দা হয়ে পিছনের বারান্দাতে হাজির হলো। উপর থেকে সেমন্তীর ওপর টর্চের আলো ফেলে সে বলল, সেমন্তী, 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 ওখানে কি করছো? চলে এসো। টর্চের আলোতে মনে হয় চোখ ধাঁধিয়ে গেল সেমন্তীর। সে একটা হাত দিয়ে চোখটা আড়াল করল। তা দেখে পর্ণাবু আলোটা নিভিয়ে দিল। তার ডাকে সেমন্তী গাছতলা ছেড়ে আবার বাড়ির দিকে ফিরতে শুরু করল। পিছনের ঘোরানো সিঁড়ি বেয়ে সে উপরে উঠে আসতেই পর্ণাবু বিস্মিতভাবে বলল, কি ব্যাপার, ওখানে গেছিলে কেন? জানলা দিয়ে আবার দেখতে পেলাম গাছের নিচে সেই মহিলাকে। ব্যাপারটা কি দেখবার জন্য গেলাম, কিন্তু কেউ নেই। কেমন একটা জড়ানো গলাতে জবাব দিল সেমন্তী। কথাটা শুনে পর্ণাবু ভর্ৎসনার স্বরে বলল, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি? কোনো ডালের ছায়া টায়া পড়ে কি দেখতে কি দেখেছো, তার জন্য এত রাতে ছুটে গেছো ওখানে? যত সব উদ্ভট ব্যাপার। খুব ঘুম পাচ্ছে, ঘরে চলো। ঘুম জড়ানো গলাতে কথাগুলো বলে সেমন্তী ঘরে ঢুকে গেল। পর্ণাবু তার পেছন পেছন ঘরে ঢুকে ভালো করে দরজা জানলাগুলো বন্ধ করে শুয়ে পড়ল। সকালবেলা সেমন্তীর আলতো ধাক্কাতে উঠে বসল পর্ণাভ। চায়ের কাপটা হাতে ধরিয়ে সেমন্তী পর্ণাভকে বলল, তোমাকে আজ শিউরি বাজার যেতে হবে তো জিনিসগুলো আনতে। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি ফিরো। সেমন্তীর গলার স্বরটা কেমন যেন ভাঙা ভাঙা লাগছে। চায়ের কাপটা হাতে নিয়ে পর্ণাভ জিজ্ঞাসা করল, কি গো, তোমার গলা ভেঙেছে নাকি? সকালে উঠে তাই তো দেখছি। আধ ভাঙা গলাতেই উত্তর দিল সেমন্তী। মৃদু রাগত স্বরে পর্ণাভ বলল, হবে না, তোমাকে কতবার করে নিষেধ করলাম, অভ্যেস নেই, ঠান্ডা কুয়োর জলে স্নান করো না, করো না। আমার কথা শুনলে তো? তার উপর কাল রাতে কি না কি দেখার জন্য শীতের রাতে চাদর ছাড়া গাছতলায় গিয়ে দাঁড়ালে। সবেতেই তোমার একটা ওস্তাদি। এবার সামলাও, নির্ঘাত ঠান্ডা লেগেছে। সেমন্তী তার কথার কোনো জবাব দিল না। যা হবার তা হয়েছে। সাত সকালে আর বউকে এ নিয়ে বকাঝকা করল না পর্ণাভ। সেমন্তীকে সে বলল, বলছি কি, কিট ব্যাগে ঠান্ডা লাগার ওষুধ আছে, খেয়ে নাও, দেখো ঠিক হয় কি না। আর ওই একটু গার্গেল করে নাও নুন জল দিয়ে। চা খেয়ে কিছুক্ষণের মধ্যেই বেরোবার জন্য তৈরি হয়ে নিল পর্ণাভ। বেরোবার আগে সে সেমন্তীকে বলল, ভাবছি একটা হুইস্কি আনবো, বহুদিন খাওয়া হয়নি। এমন ফাঁকা নিরিবিলি জায়গাতে একটু পান করতে ইচ্ছে করছে। অন ইউর কাইন্ড পারমিশন। সম্মতিসূচক হাসল সেমন্তী। তারপর ভাঙা ভাঙা গলাতে বলল, দেখো তো বাজারে শোল মাছ পাওয়া যায় কি না, অনেক দিন খাইনি। পর্ণাভ বুঝতে পারল পরশু রাতে বড় জ্যাঠার হাতে শোল মাছ দেখে সেমন্তীর শোল মাছ খাওয়ার ইচ্ছে হয়েছে। আর তারপরই তার মনে পড়ে গেল গতকাল সকালে নিশীথ হরিতকি গাছের নিচে দেখা পিঁপড়ে ধরা পোড়া শোল মাছের মাথাটার কথা। ব্যাপারটা সে বলতে গিয়েও বলল না সেমন্তীকে। কথাটা শুনে পাছে ঘেন্নাতে সেমন্তীর শোল মাছ খাওয়ার ইচ্ছে চলে যায়, সেই জন্যে সে বলল, পেলে নিয়ে আসবো। ঘর থেকে বেরিয়ে নিচে নেমে পর্ণাভ যখন তার গাড়ির দিকে এগোচ্ছে তখনই সে বড় জ্যাঠামশাইকে দেখতে পেল। বাড়ির এক পাশে বারান্দা লাগোয়া কুয়োটা যেখানে আছে সেখানে একটা বড় তাল পাতা হাতে বড় জ্যাঠামশাই দাঁড়িয়ে আছেন। তাকে দেখতে পেয়ে পর্ণাভ হেসে জানতে চাইল, কি করছেন? এ জায়গাটা ঝাঁট দিয়ে পরিষ্কার করব, রাতে এখানেই কাজটা হবে। আচ্ছা, আমিও ফর্দর জিনিসগুলো কিনতে যাচ্ছি। কথাগুলো বলে গাড়িতে উঠে পড়ল পর্ণাভ। শিউরির বাজারটা বেশ বড়। সেখানে গিয়ে প্রথমে দশকর্মা আর তারপরে কাপড়ের দোকান থেকে শাড়িটা কিনে ফেলল সে। মদের দোকানও আছে, হুইস্কি কিনতে অসুবিধে হলো না। তারপর শাকসবজি আর কিছু বাজার করে মাছের বাজারে ঢুকে সৌভাগ্যক্রমে একটা ছোট শোল মাছও পেয়ে গেল। কেনাকাটা সেরে বেলা 10টা নাগাদ বাড়ি ফিরল পর্ণাভ। জিনিসগুলো দিতে হবে বড় জ্যাঠামশাইকে। বেরোবার সময় পর্ণাভ যেখানে বড় জ্যাঠামশাইকে দেখেছিল
সেদিকে তাকিয়ে দেখল সে জায়গাটা ঝকঝকে পরিষ্কার করে সম্ভবত গোবর জল লেপা হয়েছে। মাটির উপর কোমর সমান উঁচু কুয়োর দেওয়ালের বাইরেটাও ঘষে মেজে পরিষ্কার করা হয়েছে। তবে জ্যাঠামশাই সেখানে নেই। অবশ্য এর পরেই পর্ণাভ দেখতে পেল তাকে। বাড়ির পেছন থেকে এক রাশ কাঁচা পাতা নিয়ে এসে দাঁড়ালেন তিনি। পর্ণাভ তার হাতে দশকর্মা আর শাড়ির প্যাকেটটা দিয়ে পাতাগুলো দেখে জানতে চাইল, এত পাতা দিয়ে কি হবে? রক্তচন্দনের পাতা দিয়ে মালা বানাবো। ঘোড়া নিম, অশ্বত্থ আর বহড়ার পাতা সেলাই করে আসন বানাবো। ঠিক রাত 12টাতে তোমার স্ত্রীকে নিচে নামিয়ে আনবো আমি। শেষ রাতে আবার ঘরে পৌঁছে দেব। তারপর তোমরা মিলিত হবে। আর তোমাকে একটা আয়ুর্বেদিক ওষুধ আর কেশর মিশ্রিত দুধ দেব। সেটা পান করবে আমি যখন বৌমাকে আনতে যাব তারপরে। কথাগুলো তোমাকে জানিয়ে রাখলাম। কথাগুলো বলে জিনিসপত্র নিয়ে একতলার একটা ঘরে চলে গেলেন ঈশান। অন্য একটা ব্যাগের মধ্যে রাখা বাজার, মাছ আর মদের বোতল নিয়ে পর্ণাভ উপরে উঠে এলো। ঘরে ঢুকে বোতলটা বার করে ব্যাগটা সেমন্তীর হাতে ধরিয়ে সে বলল, এই নাও, শোল মাছ পেয়েছি, আর কিছু কাঁচা সবজি আর আনাজও আছে। কথাটা শুনে হাসি ফুটে উঠল সেমন্তীর ঠোঁটে। সে বলল, কতদিন পর শোল মাছ খাবো। সেমন্তীর গলাটা আরও বেশি ভাঙা শোনালো এবার। পর্ণাভ জিজ্ঞাসা করল, বলছি ওই ঠান্ডা কমার ওষুধটা খেয়েছো? ভাঙা গলায় সেমন্তী কি একটা বলল তা বুঝতে পারল না পর্ণাভ। বহুদিন পর হুইস্কির বোতলটা হাতে পেয়ে তার যেন আর সেটা খোলার জন্য তর্স হয়েছিল না। কিছুক্ষণের মধ্যেই সে ভেতরের বারান্দাতে গ্লাস, বোতল, চানাচুর সব সাজিয়ে বসল পান করার জন্যে। ঘরের ভেতর থেকে বাসনপত্রের শব্দ শুনে পর্ণাভ বুঝতে পারল সেমন্তীও ওদিকে রান্না করতে বসল। মদ্যপান শুরু করল সে। অনেক দিন পর পান করে বেশ একটা ঝিমুনি ভাব এসে গেছিল পর্ণাভর। ঘণ্টা 3 বাদে বেলা 1টা নাগাদ কিছু একটা পোড়ার তীব্র গন্ধ আর মিহি একটা শব্দে হুঁশ ফিরল তার। মাছ পোড়ার কটু গন্ধ আর সঙ্গে বিড়ালের ডাক। বারান্দা থেকে উঠে ঘরের দিকে এগোলো সে। দরজার বাইরে একটা সাদা বিড়াল বসে ঘরের ভেতরে তাকিয়ে ডাকছে। পোড়া মাছের গন্ধেই সম্ভবত কোথাও থেকে হাজির হয়েছে সে। পর্ণাভকে দেখে বিড়ালটা একটু সরে গেল। পর্ণাভ ঘরে ঢুকে দেখল স্টোভের উপর একটা সসপ্যানে শোল মাছের টুকরোগুলো পুড়ছে। উৎকট গন্ধ আর ধোঁয়া বেরোচ্ছে তার থেকে, ঠিক যেমন সেদিন রাতে বড় জ্যাঠামশাইয়ের ঘর থেকে গন্ধ ভেসে আসছিল তেমনই। আর স্টোভের কিছুটা তফাতে চোখ বুজে বসে আছে সেমন্তী। ব্যাপারটা দেখে পর্ণাভ বলে উঠল, আরে এই সেমন্তী, তুমি ঘুমোচ্ছ, এদিকে মাছটা তো পুরো ঝামা হয়ে গেল। ও এ বাবা। চোখ খুলে তাড়াতাড়ি উঠে স্টোভের নবটা বন্ধ করলো সেমন্তী। সসপ্যানটাও সে একপাশে নামিয়ে রাখলো। ধোঁয়াটা একটু কমলে মাছগুলোর দিকে তাকিয়ে পর্ণাভ বলল, এ মাছ আর খাওয়া যাবে না, মনে হয় তেলও তো দাওনি। বিড়াল এসেছে, ওকে দিয়ে দাও। হ্যাঁ, তেল দেওয়া হয়নি, ভুলে গেছি। তুমি স্নান করে নাও, অন্য রান্না হয়ে গেছে। সেমন্তী মনে হয় আজ রাতের ব্যাপারটা ভেবে সব ভুলে যাচ্ছে। শোল মাছ অবশ্য পর্ণাভর খুব একটা পছন্দের নয়। সে আর কিছু বলল না সেমন্তীকে। পর্ণাভ স্নান সেরে আসার পর সেমন্তী বলল, তুমি আগে খেয়ে নাও, তারপর আমি খাচ্ছি। খেতে বসল পর্ণাভ। ভাত খাওয়া শেষ হওয়ার পর হাত ধুয়ে ঘরে ঢুকে পর্ণাভ দেখল সেই পোড়া মাছের সসপ্যানটা টেনে নিয়ে বসেছে সেমন্তী। পর্ণাভ অবাক হয়ে প্রশ্ন করল, ও দিয়ে তুমি কি করবে? সেমন্তী কেমন একটা ভাঙা গলাতে বলল, এত টাকা দামের মাছ, দেখি না খাওয়া যায় কিনা। বলে সে মাছের পোড়া মাথাটা তুলে নিয়ে মুখে দিয়ে একটু চিবিয়ে পড়ল, ভালোই লাগছে কিন্তু, অনেক দিন পর শোল মাছ খাচ্ছি। পর্ণাভর হঠাৎ করেই মনে পড়ে গেল গাছের নিচে পিঁপড়ে ধরা সেই শোল মাছের মাথাটার কথা। সে কথাটা মনে পড়তেই গাটা কেমন যেন ঘিনঘিন করে উঠল তার। ততক্ষণে মাথাটা চিবিয়ে আরেকটা পোড়া মাছের টুকরো তুলে নিয়েছে সেমন্তী। শরীরটা কেমন গুলিয়ে ওঠাতে ঘরের বাইরে বেরিয়ে এলো পর্ণাভ। দেখল
দরজার বাইরে মাছের আশাতে তখন আবার বিড়ালটা এসে দাঁড়িয়েছে। সামনের বারান্দা হয়ে আবার পিছনের দিকের বারান্দায় এসে দাঁড়ালো পর্ণাভ। সেবার দেখতে পেল বড় জ্যাঠামশাইকে। সেই নিশীথ হরিতকি গাছের নিচে দাঁড়িয়ে আছেন তিনি, হাতে একটা লগি। গাছের নিচ থেকে কি যেন একটা কুড়িয়ে বাড়িতে ফিরে এলেন তিনি। পর্ণাভকে খেয়ালও করলেন না। কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকার পর পর্ণাভ যখন ঘরে ফিরে এলো তখন সেমন্তী পুরো মাছটাই শেষ করে ফেলেছে। পর্ণাভর দিকে তাকিয়ে সে হেসে বলল, বেশ খেলাম কিন্তু। সেমন্তীর গলা তখন এতটাই ভাঙা যেন মনে হচ্ছে অন্য কারো গলা। হেসে পর্ণাভ বলল, হ্যাঁ, ফিশ তন্দুরি। কথাটা বলে তক্ত বসে শুয়ে পড়ল সে। বিকেল 5টা নাগাদ ঘুম থেকে উঠল পর্ণাভ। পাশে কম্বল মুড়ি দিয়ে ঘুমোচ্ছে সেমন্তী। তাকে রাত জাগতে হবে, তাই আর তাকে ডাকল না। ঘর থেকে বেরিয়ে কিছুক্ষণের মধ্যেই সে নেমে এলো পেছনের বাগানে। বেলা পড়ে আসছে। পায়ে পায়ে এগিয়ে এসে পৌঁছে গেল নিশীথ হরিতকি গাছটার নিচে। একটা ছোট ডাল আর কিছু পাতা পড়ে আছে মাটিতে। ওপর দিকে তাকিয়ে এসে সেই হরিতকিটা দেখতে পেল না। তার মনে হলো ওই ডালটাই পড়ে আছে মাটিতে। তবে কি হরিতকিটা পেড়ে নিয়েছেন জ্যাঠামশাই? এরপর কিছুক্ষণ বাগানের চারিদিকে ঘুরে বেড়ালো সে। তারপর যখন সন্ধে নামতে শুরু করলো তখন সে বাগান ছেড়ে ফেরার পথ ধরল। ঘরে ঢুকে দেখল সেমন্তী তখনও ঘুমোচ্ছে। মোম না জ্বালিয়ে আবার সে শুয়ে পড়ল সেমন্তীর পাশে কম্বল মুড়ি দিয়ে। শুয়ে পড়লেও জেগেই ছিল পর্ণাভ। রাত 8টা নাগাদ বিছানাতে উঠে বসল সেমন্তী। পর্ণাভ বিছানা থেকে নেমে মোম জ্বালিয়ে তাকালো সেমন্তীর দিকে। চোখ দুটো কেমন যেন লাল মনে হচ্ছে তার, মুখটাও ফোলা ফোলা। পর্ণাভ তাকে প্রশ্ন করল, কি গো, তোমার শরীর কেমন? ঠিক আছে, তবে আমি আর রাতে খাবো না। শোল মাছটা খেয়ে পেট ভরে গেছে। ঠিক আছে, কিন্তু তোমার গলা তো দেখছি একদম ভেঙে গেছে গো। মনে হচ্ছে যেন অন্য মানুষের গলা, তার উপর চোখও লাল দেখাচ্ছে। ঠান্ডা তো লাগিয়েছে বোঝাই যাচ্ছে, এই অবস্থায় যজ্ঞে বসবে কিভাবে? আর স্নান করলে তো নির্ঘাত নিউমোনিয়া হবে। বড় জ্যাঠামশাইকে বলি আজ এসব থাক। তেমন হলে না হয় বড় জ্যাঠামশাইয়ের কথা মতো কোনো একটা দিন দেখে আবার আমরা এখানে আসবো, কি বলো? পর্ণাভর কথাটা শুনেই সোজা হয়ে বসল সেমন্তী। তারপর বলল, না, আজই বসবো আমি। কিছু হবে না আমার। এই আমার শেষ সুযোগ, বাধা দিও না। বাধা দিলেও আমি শুনবো না। সেমন্তী শেষ কথাগুলো এমন শক্ত ও রুক্ষভাবে বলল তাতে বেশ অবাক হয়ে গেল পর্ণাভ। এমনিতে সেমন্তী বেশ নরম স্বভাবের মেয়ে, কিন্তু এই সেমন্তীকে যেন বেশ অচেনা বলে মনে হলো পর্ণাভর। সে একটু আহতভাবে বলল, আচ্ছা ঠিক আছে, যা ইচ্ছা তাই করো। কাল সকালে তোমাকে নিয়ে হাসপাতালে ছুটতে হবে এবার আমায়। সেমন্তী তার কথার কোনো জবাব দিল না, যেন সে একটা ঘোরের মধ্যে রয়েছে। জানলার সামনে গিয়ে চুপ করে দাঁড়ালো পর্ণাভ। চাঁদের আলো ছড়িয়ে পড়েছে বাগানে। নিশীথ হরিতকি গাছটাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে অন্য গাছগুলো, অশ্বত্থ, বহরা, ঘোড়ানি, শ্বেতখাদি। চাঁদের আলোতে তাদের কেমন যেন জীবন্ত মানুষ বলে মনে হচ্ছে। হরিতকি গাছটাকে ঘিরে ধরে কি যেন বলছে তারা। বাড়ির সামনের অংশ থেকে মাঝে মাঝে অস্পষ্ট শব্দ যেন ভেসে আসছে। বড় জ্যাঠামশাই হয়তো তার যজ্ঞের প্রস্তুতি শুরু করেছেন, তারই শব্দ এসব। সময় এগিয়ে চলল। পুরনো মোমবাতিটা শেষ হয়ে আসছিল। নতুন একটা বড় মোম জ্বালিয়ে রাত 11টা নাগাদ রাতের খাওয়া সেরে নিল পর্ণাভ। ঘরের বাইরে বিড়ালটা আবার হাজির হয়েছে। রুগ্ন বিড়াল। এই পোড়ো বাড়িতে খাবারের লোভে আবার এসেছে সে। উচ্ছিষ্টগুলো তাকে দিয়ে মুখ হাত ধুয়ে পর্ণাভ যখন ঘরে ঢুকল তখন সেমন্তী বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। পর্ণাভর উদ্দেশ্যে বলল, তুমি কোনো চিন্তা করো না। কথাটা বলে জানলার সামনে গিয়ে দাঁড়ালো সে। বাইরের দিকে তাকিয়ে বলল, এই নিশীথ হরিতকি গাছটা কি সুন্দর না? সেমন্তীর ব্যবহারে পর্ণাভর বেশ একটু অভিমান হয়েছে, তাই সে তার কথার কোনো জবাব দিল না। বাইরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল সেমন্তী।
রাত 12টাতে পর্ণাভর ঘরের সামনে উপস্থিত হলেন বড় জ্যাঠামশাই ঈশান চক্রবর্তী। তার এক হাতে একটা লণ্ঠন আর অন্য হাতে একটা মাটির গ্লাসের মতো পাত্র। তাকে দেখে পর্ণাভ দরজার সামনে এগিয়ে এলো, আর তার পেছনে সেমন্তীও। জ্যাঠামশাইকে দেখে পর্ণাভ বুঝতে পারল সদ্য স্নান সেরে এসেছেন তিনি। তার শুভ্র দাড়ির ডগা থেকে এখনো জল ঝরছে। দুধ ভর্তি মাটির গ্লাসটা পর্ণাভর হাতে দিয়ে তিনি বললেন, এবার বৌমাকে আমার সঙ্গে যেতে হবে। ওই দুধটা খেয়ে শুয়ে পড়ো তুমি, ঘর থেকে বেরিও না। যজ্ঞস্থলে তৃতীয় কারো উপস্থিতি থাকতে নেই, তবে সব মাটি হয়ে যাবে। দুধের পাত্রটা হাতে নিয়ে বলবো না করেও শেষ পর্যন্ত কথাটা বড় জ্যাঠামশাইকে উৎকণ্ঠিতভাবে বলেই ফেলল পর্ণাভ। বলছি কি, খুব ঠান্ডা লেগেছে সেমন্তীর, গলাটা একদম ধরে গেছে, কথা বলতে পারছে না। এই ঠান্ডার মধ্যে স্নান করলে আবার যদি কোনো বিপদ হয়। ও তাই নাকি? তবে মাথায় একটু জল ছিটিয়ে নিলেই হবে, আর মন্ত্রোচ্চারণ মনে মনে করলেই হবে। পর্ণাভ হয়তো এরপর কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তাকে টেনে পাশে সরিয়ে দিয়ে বড় জ্যাঠামশাইয়ের সামনে গিয়ে দাঁড়ালো সেমন্তী। তারপর ইশারাতে বড় জ্যাঠামশাইকে বলল, চলুন। দরজা ছেড়ে ঈশান তাকে নিয়ে এগোলে নিচে নামার জন্যে। তারা চলে যাওয়ার পর পর্ণাভ মাটির পাত্রটা মাটিতে নামিয়ে রাখল। তখনই দুধটা খেতে ইচ্ছে করল না। বিছানাতে শুয়ে পড়ল সে, কিন্তু কিছুতেই ঘুম আসতে চাইল না তার। বিছানাতে বসে কেবলই এপাশ ওপাশ করতে করতে সে ভাবতে লাগলো, এত শরীর খারাপ নিয়ে ঠান্ডার মধ্যে সম্ভবত খোলা আকাশের নিচে বসে আছে সেমন্তী, নির্ঘাত অসুস্থ হয়ে পড়বে। ক্রমশ এগিয়ে চলল সময়। 1 ঘন্টা, 2 ঘন্টা। রাত 2টো নাগাদ হঠাৎই ঠক করে একটা শব্দ শুনে কম্বল ছেড়ে বিছানাতে উঠে বসল পর্ণাভ। মোমটা চলতে চলতে শেষ হয়ে তপতপ করছে। সেই আলোতে পর্ণাভ দেখল সেই বিড়ালটা কখন যেন ঘরে ঢুকে বসেছিল। দুধের ভাঁড়টা সে উল্টে দিয়ে মাটি থেকে দুধ চেটে চেটে খাচ্ছে। খাক, বড় জ্যাঠামশাই যা করছেন বা করতে বলছেন তাতে পর্ণাভর কোনো বিশ্বাসই নেই। শুধুমাত্র সেমন্তীর বিশ্বাসকে আঘাত না করার জন্যে, তাকে শান্তি দেওয়ার জন্যে বড় জ্যাঠামশাইয়ের প্রস্তাবটা মেনে নিয়েছে সে। বিড়ালটার দিকে তাকিয়ে পর্ণাভ তার চেটে চেটে দুধ খাওয়া দেখতে লাগলো। আর তারপরই হঠাৎ মোমবাতিটা নিভে গিয়ে ঘর অন্ধকার হয়ে গেল। অন্ধকার ঘরে বসে পর্ণাভ যেন আরো অস্থির হয়ে উঠল। নানা কথা ভাবতে ভাবতে সেমন্তীর জন্য কেমন যেন একটা অজানা আশঙ্কা কাজ করতে লাগলো তার মনে। এক সময় সে ভাবল, বড় জ্যাঠামশাই যাই বলুন না কেন, আমার নিচে নেমে আড়াল থেকে দেখা উচিত সেমন্তী কি করছে। এ কথা ভেবে নিয়ে বিছানা থেকে নেমে ঘরের বাইরে বেরোলো পর্ণাভ। পেছনের বারান্দা দিয়ে নিচে বাগানে নেমে সন্তর্পণে সে এগোলো সেই দিকটায় যেদিকে তাদের থাকার কথা। কুয়োটা দেখতে পেল সে। তার ওপাশে যেন আগুনের আভা দেখা যাচ্ছে। ওর আড়ালে বসে ব্যাপারটা দেখা যেতে পারে ভেবে সন্তর্পণে এগিয়ে গেল সেদিকে। তারপর মার্চার পায়ে কুঁড়ি মেরে সামান্য একটু ফাঁকা জায়গা পেরিয়ে কুয়োর প্রাচীরের আড়ালে গিয়ে বসে পড়ল সে। সামনে তাকালো পর্ণাভ। দেখতে পেল কুয়ো থেকে হাত 20-25 দূরে একটা যজ্ঞকুণ্ডের সামনে মুখোমুখি বসে আছে সেমন্তী আর বড় জ্যাঠামশাই। আগুনের আভাতে পাশ থেকে দুজনের মুখ দেখা যাচ্ছে। সেমন্তীর পরনে নতুন লাল পেরে শাড়ি, পিঠে এলিয়ে আছে খোলা চুল। বড় জ্যাঠামশাইয়ের পরনে 1 খণ্ড রক্তবস্ত্র, ঊর্ধ্বাঙ্গ সম্পূর্ণ অনাবৃত। পাতার সামনে বসে বেশ জোরে জোরে মন্ত্রোচ্চারণ করছেন তিনি, আর মাঝে মাঝে অগ্নিকুণ্ডে কি সব যেন ছেটাচ্ছেন পাশ থেকে তুলে তুলে। মাটির পাত্রে, কলাপাতার টুকরোতে নানা উপাচার সাজানো আছে তার চারপাশে। ভালো করে তাকিয়ে একটা কলা পাতার উপর সেই কালচে সবুজ রঙের ফলটাকেও দেখতে পেল পর্ণাভ। নিশীথ হরিতকি। কুয়োর আড়ালে বসে ব্যাপারটা দেখতে লাগলো সে। সেমন্তী পাথরের মূর্তির মতো বসে আছে। হয়তো সে মনে মনে মন্ত্রোচ্চারণ করছে, ভাবল পর্ণাভ। সময় এগিয়ে চলল।
এক সময় পর্ণাভ ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত 3টে বেজে গেছে। অনেকটা সময় কেটে গেছে। এদিকে যজ্ঞের আগুনটাও কেমন যেন নিবু নিবু হয়ে এসেছে। বেশ স্তিমিত হয়ে এসেছে বড় জ্যাঠামশাইয়ের কণ্ঠস্বর। এবার নিশ্চয়ই কাজ শেষ হবে। বড় জ্যাঠামশাই সেমন্তীকে ঘরে পৌঁছে দিয়ে আসার আগেই এই জায়গা থেকে উঠে পর্ণাভকে ঘরে ফিরতে হবে। উঠতেই যাচ্ছিল সে, আর ঠিক সেই সময়ই কেমন যেন একটা অস্পষ্ট শব্দ শুনতে পেল। পিছনে আশেপাশে তাকিয়ে তেমন কিছু চোখে পড়ল না তার, কিন্তু এরপরই আবারও শব্দটা কানে এলো তার। পর্ণাভর এবার মনে হলো শব্দটা যেন কুয়োর ভেতর থেকে আসছে। কুয়োর ভেতর দেওয়ালের গা বেয়ে যেন উঠে আসছে কিছু একটা। হ্যাঁ, আবার সেই শব্দ। পর্ণাভ শব্দটার দিকে মনোযোগ দিতে যাচ্ছিল, কিন্তু বড় জ্যাঠামশাইয়ের গলার শব্দে সে আবার সামনের দিকে তাকালো। আসন ছেড়ে উঠে দাঁড়িয়েছেন দুজনেই। বড় জ্যাঠামশাইয়ের এক হাতে পাতার মালা আর অন্য হাতে কলা পাতাতে রাখা সেই নিশীথ হরিতকিটা। ঈশান সেমন্তীকে বললেন, এই রক্তচন্দনের মালাটা গলায় ধারণ করো, তারপর এই নিশীথ হরিতকি ফলটাকে নিয়ে ওই কুয়োর সামনে গিয়ে দাঁড়াবে। আমি বললে ফলটাকে কুয়োর জলে বিসর্জন দেবে। সেমন্তী চুপচাপ দাঁড়িয়ে রইল তার কথা শুনে। ঈশান মালা আর ফলটা তুলে ধরে আবারও বললেন, নাও, থালাটা আর ফলটা নাও, দেরি করো না, তিথি পেরিয়ে যাবে। নিশীথ হর্তুকি তোমাকে বিসর্জন দিতে হবে। বড় জ্যাঠামশাইয়ের কথা শুনে সেমন্তী এবার বলল, কাকে বিসর্জন দেব? শুধু ফলটা, নাকি তার সঙ্গে নিজেকেও? সেমন্তীর কণ্ঠস্বরটা এবার স্পষ্টতই যেন অন্য কারো কণ্ঠস্বর বলে মনে হলো পর্ণাভর। বড় জ্যাঠামশাই যেন মৃদু চমকে এবার বলে উঠলেন, তার মানে? পর্ণাভ দেখতে পেল সেমন্তীর ঠোঁটে যেন মৃদু হাসি ফুটে উঠতে শুরু করেছে। সে বলল, আপনি এতক্ষণ যে মন্ত্র পাঠ করছিলেন সে তো সন্তান ধারণের মন্ত্র নয়, পাতাল বটুকের আবাহন মন্ত্র। তার গলা শুনে পর্ণাভর এবার কোনো সন্দেহই রইল না। এই গলা সেমন্তীর নয়, অন্য কারো গলা। তান্ত্রিক ঈশান চক্রবর্তী এবার বিস্মিতভাবে বলে উঠলেন, কে তুমি? কে তুমি? তাদের কথা শুনতে শুনতে পর্ণাভর মনে হলো সেই শব্দটা যেন কুয়োর ভেতর থেকে উঠে আসতে শুরু করেছে। বড় জ্যাঠামশাইয়ের প্রশ্নের জবাবে একটু চুপ করে থেকে সেমন্তী বলল, আমার গলা শুনেও এখনো চিনতে পারছে না আমাকে? ভেবেছিলে পোড়া শোল মাছ খাইয়ে শান্ত রাখবে আমাকে? তোমারও মাছ ছুঁয়েও দেখিনি। আমি সে যার মাথা কেটে তুমি তার খুলির মধ্যে মাটি ভরে নিশীথ হরিতকে চারা পুঁতেছিলে। এবার চিনতে পারছো আমাকে? তার কথা শোনার সঙ্গে সঙ্গে বড় জ্যাঠামশাই আতঙ্কে চিৎকার করে উঠলেন, তারা সুন্দরী! বলে তার হাত থেকে খসে পড়ল রক্তচন্দন পাতার মালা আর নিশীথ হরিতকি। অট্টহাস্য শুরু করলো সেমন্তীর গলা থেকে বেরিয়ে আসা সেই অচেনা বিভৎস স্বর। আর তারপর সে হাত বাড়িয়ে ধরতে গেল বড় জ্যাঠামশাইকে। বাঁচার জন্য ঈশান ছুটলেন কুয়োর পাশ দিয়ে বাগানের বাইরে পালিয়ে যাওয়ার জন্য। আর ঠিক সেই সময় কুয়োর ভেতর শব্দটা প্রবল হয়ে উঠল। জ্যাঠামশাই যখন ঠিক কুয়োর গায়ে এসে পড়েছেন, ঠিক তখনই কুয়োর ভেতর থেকে বাদুরের টানার মতো দুটো কালো চাদরের পর্দা যেন হাতের মতো বেরিয়ে এলো। পুঁতি গন্ধময় সেই কালো চাদর দুটো আঁকড়ে ধরল ধাবমান বড় জ্যাঠামশাইকে। তারপর নিমেষের মধ্যে বড় জ্যাঠামশাইয়ের শরীরটাকে আবৃত করে অচেনা অজানা আতঙ্ক অদৃশ্য হয়ে গেল কুয়োর ভেতরে। সেই পামা কণ্ঠস্বর প্রবল অট্টহাস্য করে বলে উঠল, এই কথা বলে সে ছুটতে শুরু করলো বাগানের দিকে। প্রাথমিক বিস্ময়, বিরহলতা, আতঙ্ক কাটিয়ে পর্ণাভর পর ছুটল তার পিছনে। সেই নিশীথ হরিতকি গাছের নিচে গিয়ে পড়ে গেল সেমন্তী। পর্ণাভ যখন তার কাছে গিয়ে পৌঁছল তখন সেমন্তী সংজ্ঞাহীন। পর্ণাভ তার কাছে পৌঁছে কাঁধ ধরে ঝাঁকাতেই সেমন্তী চোখ মেলে উঠে বসল। তারপর বিস্মিতভাবে চারপাশে তাকিয়ে বলল,
আমি আমি এখানে আমি কিভাবে এলাম? সেমন্তীর কণ্ঠস্বর এখন আর ভাঙা নয়, অপরিচিত নয়, সম্পূর্ণ স্বাভাবিক। ভোরের আলো ফুটল এক সময়। ততক্ষণে জিনিসপত্র সব গুছিয়ে ফেলেছে পর্ণাভ। রাতে কোনো রকমে সেমন্তীকে দোতলার ঘরে উঠিয়ে নিয়ে এসেছিল সে। এইবারই যথাসম্ভব দ্রুত ছাড়তে হবে তাকে। পর্ণাভ সেমন্তীর সঙ্গে যতটুকু কথাবার্তা বলেছে তাতে সে বুঝতে পেরেছে পরশু রাতে যে সে নিশীথ হরিতকি গাছের তলাতে গিয়েছিল, এরপর থেকে সেমন্তীর কিছুই মনে নেই। ঘরে ফেরা, শোল মাছ খাওয়া, চোখে বসা, কিছুই না। পর্ণাভ সেমন্তীর কাছে কিছুই ভাঙল না, শুধু তাকে জানালো দ্রুত এ বাড়ি ছাড়তে হবে তাদের। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই মালপত্র নিয়ে নিচে নেমে এলো তারা। যজ্ঞস্থলে পড়ে রইল গতকালের নানা উপাচার। সেসব দেখে কিছুই মনে করতে পারেনি সেমন্তী। মালপত্র গাড়ির ডিকিতে ওঠাবার পর গাড়িতে উঠে বসল সে। পর্ণাভ গাড়িতে ওঠার সময় হঠাৎই দেখতে পেল কিছুটা তফাতে মরে পড়ে আছে সেই সাদা বিড়ালটা। কাক ঠোকরাচ্ছে তাকে। তবে কি বিষ মেশানো ছিল সেই দুধে? পর্ণাভ আর সেমন্তী দুজনেরই কোনোদিন আর হদিশ পাওয়া যেত না। কেঁপে উঠল পর্ণাভ। গাড়িতে উঠে বসে ইঞ্জিন স্টার্ট করতেই সেমন্তী বলল, বড় জ্যাঠামশাইয়ের সঙ্গে একবার দেখা করে গেলে হতো না? কথাটা শুনে পর্ণাভ তাকালো কুয়োটার দিকে। তার চোখে মুহূর্তের জন্য ফুটে উঠল রাতের সেই দৃশ্য। দুটো কালো পর্দা বড় জ্যাঠামশাইকে টেনে নিয়ে যাচ্ছে কুয়োর অন্ধকারে, পাতালে। ভয়ঙ্কর এক অস্তিত্ব, পাতাল বটুক। শুনছিলেন হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা পাতাল বটুক। গল্পের কথক সৌভিক, পর্ণাভ দীপ, সেমন্তী মঞ্জরি, ঈশান চক্রবর্তীর চরিত্রে উৎপল সরকার, চায়ের দোকানের বৃদ্ধ রিতম, জনৈক শুভদীপ এবং পর্ণাভর বাবার ভূমিকায় নিহারেন্দু ব্যানার্জি। গল্পের নাট্যরূপ, ডিরেকশন ও ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে সৌভিক। কভার বানিয়েছে ইন্দ্রজিৎ। গল্পটি শুনে আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট করে আমাদের জানান আপনাদের কেমন লাগলো। শোনা হচ্ছে পরের গল্পে। ততক্ষণ কান রাখুন ট্যাঁশ গরুর চেঁচানিতে।